প্রেমারা তাসনিমতামান্না সূচনা পর্ব প্রথম থেকে শেষ। মাঝরাতে ঘুম থেকে উঠিয়ে প্রাক্তনের বড় ভাইয়ের সাথে বিয়ে হয়েছে ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে দিধার। ব্যাপারটা জানাজানি হলে সংসার শুরু করার আগেই সবটা শেষ হয়ে যাবে। তাই দিধা আগে থেকে জেনেশুনে বিয়েটাতে না করে দিয়েছিল। কিন্তু এটা কি হলো? ভাবতেই ভয় লজ্জায় বুক টিপটিপ করছে দিধার। দিধা যত দূর জানে স্বচ্ছের বড় ভাই স্বাধীন একজন চুপচাপ গম্ভীর মানুষ। তাছাড়া স্বচ্ছ আর তার ভাইয়ের মধ্যে কখনো বনে না। এখন সে তার স্বামী ভাবতেই দিধার শরীরের পশম দাঁড়িয়ে গেল। দিধার ভাবনার মাঝে ছেদ ঘটল দরজা লকের শব্দে। দিধা মুহূর্তেই বুঝে ফেলল স্বাধীন এসেছে। দিধা আরো নুয়ে বসল। ভারী শাড়ি আর ওড়নার কোনা দুহাতে মুঠ করে ধরল। এটা তাদের বাসররাত নয়। কাল রাতের বিয়ে হালকা সাজ্য এখনো খোলা হয়নি। সবটা যেন স্বপ্ন মনে হচ্ছিল। সকালের বিদায়ের পর থেকে সবটা কেমন এলোমেলো অগোছালো হয়ে ঝটপাকিয়ে যাচ্ছে, কিছুতেই হিসাব মিলাতে পারছে না। দিধার চোখের সামনে ফ্লোরে কটমট শব্দ তুলে কালো শু এসে থামল। ভরাট কণ্ঠের ভেসে এলো, এখনো ভাবে বসে আছেন কেন? যান ফ্রেশ হয়ে নিন। কাবাডের ওপাশটায় আপনার সব প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। দিধা শুকনো ঢোক গিলে একবার স্বাধীনের মুখের দিকে তাকিয়ে বলল, জি। স্বাধীনের চোখের চোখ পড়তেই দিধার হঠাৎ কেমন অনুভূতি হলো। দ্রুততার সাথে চোখের দৃষ্টি এলোমেলো করে মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। স্বাধীনের দেখিয়ে দেওয়া কাবাডের দিকে এগিয়ে গেল। কাবাড লক করা না থাকায় সহজে খুলে ফেল দিধা। দেখল শাড়ি, থ্রি পিচ রাখা। দিধা অবাক হলো, মনে মনে বলল, এগুলো এখানে কেন? ওনার কি আগে বিয়ে ছিল? আর এগুলো কি আমার সতীনের জিনিসপত্র? দিধা কথাটা ভাবতেই রুহু কেঁপে উঠল। চট করে পিছনে ফিরে তাকাতেই কারোর বুকের সাথে সজোরে ধাক্কা খেল। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না দেখে স্মেল আর কারোর বুকের ধুকপুকানি দিধা বেশ করে উপলব্ধি করতে পারছে। দিধা মাথা উঁচু করে স্বাধীনের মুখ দেখল। দিধা দূরত্ব নিয়ে দাঁড়ালো। স্বাধীন শক্ত মুখে দুহাত প্যান্টের পকেটে রেখে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। দিধা তার শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জানি কি বলবেন, তাই ওসব ফালতু কথা শুনে আমার ইম্পর্টেন্ট টাইম ওয়েস্ট করতে চাইছি না। কথাটা বলে স্বাধীন কয়েকটা ফাইল নিয়ে বেকনিতে চলে গেল। দিধার ভ্রু কুঁচকে গেল, আস্তে করে বলল, পালাতে চাইছেন? আস্তে বললেও স্বাধীন শুনতে পেল। স্বাধীনের চলন্ত পা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে বলল, স্বাধীন কোনো কিছুতে ভয় পায় না। আর যেখানে টপিকটা যখন আপনি আর আপনার মাথার সব বাজে পোকাগুলো ঝেড়ে ফেলেন, না হলে খুব খারাপ হবে। দিধা স্বাধীনের কথার মানে বুঝল না, সবটা মাথার ওপর দিয়ে গেল। ভাবতে ভাবতে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। দিধার শাওয়ার নিতে নিতে একটা ভাব এসে মাথায় জুটল। যেখানে তার না বলাতে তার বাবা আর আগলো না, সেখানে বিয়ে সম্পন্ন হলো কিভাবে? আনমনে ভাবতে ভাবতে আয়নার সামনে গিয়ে ভেজা চুলগুলো আলতো হাতে মুছতে লাগলো। হঠাৎই কানের কাছে ফিসফিস গলায় বলে উঠল, লাল রাঙা শাড়িতে আপনাকে পরি বউ লাগছে মিসেস স্বাধীন আহমেদ। স্বাধীনের গোলাপি রাঙা উষ্ণ ঠোঁট জোড়া ছুঁয়ে গেল কান। দিধা কেঁপে উঠল, হাত থেকে তোয়ালেটা পড়ে গেল। চোখ মুখে রক্তিম আভা ফুটে উঠল। দিধা পিছনে ফিরে কাউকে দেখতে পেল না। দিধা বেলকনিতেও গেল, স্বাধীন নেই। দরজা বন্ধ, ওয়াশরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। দিধা দীর্ঘ শ্বাস ছাড়ল। এই লোকটা যদি এখন এখানে থাকতো তাহলে এখনই মরে যেতাম। আচ্ছা, উনি কি আমাকে সত্যি সত্যি ও সব কথাগুলো বলল, নাকি আমি হ্যালুসিনেশন করলাম? ও গম্ভীর মানুষটা এসব কথা বলবে? ইম্পসিবল। আমি হ্যালুসিনেশন করছি ওটা। এরই মধ্যে দরজায় ঠকঠক করে নক করল। দিধা পরিপাটি হয়ে দরজা খুলে দেখল স্বাধীনের মা সাদিয়া বেগম হাসি মুখে দাঁড়িয়ে আছে। আম্মু, ভিতরে আসুন। না, তুমি আমার সাথে আসো। তাড়াহুড়ায় নিশ্চয়ই সকাল থেকে কিছু পড়েনি পেটে। না আসলে, শুনো, যা প্রয়োজন আমাকে না হলে স্বাধীনকে বলবে, লজ্জা পাবে না। দিধা অস্তিত্বে হাসির রেখা ফুটিয়ে তুলল। সাদিয়া তাড়া দিলেন নিচে যাওয়ার জন্য। দিধা একবার পিছনে ফিরে দেখল স্বাধীন এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। দিধা সাদিয়ার পিছনে পিছনে গেল। নিচে খাওয়ার টেবিলে চেয়ার টেনে বসল। বাড়িতে কেউ নাই, যেন কেমন সুশাসন।
দ্বিধা চারিদিকে চোখ বুলিয়ে দেখল, মনে মনে বলল, এটা বিয়ে বাড়ি নাকি শ্মশান বাড়ি। ইস, কত ইচ্ছে ছিল বিয়েটা ধুমধাম করে, মেহেনদি সঙ্গীত হবে, টানা ঘোড়ার ডিমের বিয়ে ভাবতেই কান্না পাচ্ছে। নাও মা, খাও, কোনো লজ্জা করে খাবে না, এটা এখন থেকে তোমারও বাড়ি, তাই নিজের বাড়িতে কিসের লজ্জা। দ্বিধা মুচকি হেসে বলল, আপনি খেয়েছেন? না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। এটা হয় নাকি, আপনি বসেন, আমরা একসাথে খাই। দ্বিধা সাদিয়াকে চেয়ারে বসিয়ে প্লেটে নিজেই খাবার সার্ভ করে দিয়ে নিজেও সাদিয়ার পাশে বসল। সাদিয়া বেগমের চোখে পানি চিকচিক করছে, আলতো হাতে দ্বিধার মাথায় হাত বুলিয়ে দিল। দ্বিধা হাসল, খেতে শুরু করল। দ্বিধা একলোকমা মুখে দিতেই পাশ থেকে চেয়ার টানার শব্দ আসল। দ্বিধা সতর্ক চোখে পাশ ফিরে তাকিয়ে স্বাধীনকে দেখল। স্বাধীন নিজেই খাবার সার্ভ করে নিল। সাদিয়া বেগম বলল, স্বাধীন, আজ কি বাইরে কাজ আছে তোর? না, কেন? তাহলে দ্বিধাকে নিয়ে মার্কেট যাও, ওর যা যা পছন্দ কিনে আনো, যেভাবে বিয়ে করলি। আমার এত আশা সব ভেঙে দিলি। আর রিসিপশন কবে করবি? তোর সময় হবে কবে বলিস? গেস্টদের ইনভাইট করতে হবেন। স্বাধীন প্রত্যুত্তর না করে খেতে লাগল। এদিকে দ্বিধা অস্তিত্বে খেতেই পারছে না। দ্বিধা, খাচ্ছ না কেন মা? এটা খাও না। না, খাই, কিন্তু এখন খেতে ইচ্ছে হচ্ছে না। ওমা, সে কি খাবে না কেন? না খেলে শরীর খারাপ করবে। তোমাকে আমি ভালো ভেবেছিলাম দ্বিধা, এখন দেখছি তুমি ব্যাড গার্ল। সাদিয়ার মা সুলভ বাচ্চামি কথায় দ্বিধার বড্ড হাসি পেল, কিন্তু দ্বিধা হাসল না, সিরিয়াস মুখে বসে রইল। দাঁড়াও, আমি তোমার জন্য কিছু রান্না করে আনি। কি খাবে বলো? না, কিছু লাগবে না, এতেই হয়ে যাবে। তাহলে খাচ্ছ না কেন? এই তো খাচ্ছি। দ্বিধা আস্তে আস্তে খেতে লাগল। সাদিয়া খেয়ে উঠে গেল। পরপরই স্বাধীন উঠে গেল। দ্বিধা ও উঠে গেল। হাত ধোয়ার জন্য বেসিনের দিকে গেল। আবার ফিরে ডাইনিং টেবিলের কাছে আসতেই চিরচেনা পরিচিত কণ্ঠে প্রশ্ন করল, তুমি এখানে? দ্বিধা চমকালো। স্বচ্ছের দিকে তাকাতেই দেখতে পেল স্বচ্ছের চোখ মুখে অবাক বিস্ময়ের খেলা। দ্বিধা চুপ রইল, এই বাজে ঘৃণিত লোকটার সাথে কোনো প্রকার কথা বলতে চাই না। স্বচ্ছের চোখ মুখ দেখে দ্বিধা বুঝে গেল স্বাধীন আর দ্বিধা বিয়ের ব্যাপারটায় স্বচ্ছ অবলোকন হয়নি এখনো। দ্বিধার ভাবনার মাঝে স্বচ্ছ দ্বিধা কাছে চলে আসতে দেখে দ্বিধা পিছিয়ে যায়। স্বচ্ছ বিচ্ছিরি হাসি দিয়ে বলল, আমাকে মিস করছিলে বুঝি, তাই বাসায় আসছো? দ্বিধা পিছাতে পিছাতে ধাক্কা খেল, ঘাড় ঘুরিয়ে দেখল স্বাধীন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। দ্বিধা ভয়ার্ত মুখে তাকিয়ে রইল। স্বাধীন গম্ভীর হয়ে বলল, সি ইজ মাই ওয়াইফ, ডোন্ট ক্রস ইউর লিমিট। কিছুক্ষণ চুপ থেকে স্বচ্ছ ঘর কাঁপিয়ে হু হা করে হেসে উঠল। দ্বিধা ভয় মরি মরি অবস্থা, এই বুঝি স্বচ্ছ সব বলে দিবে? প্রেমারা 2, তাসনিমতামান্না, আমার বাদ দেওয়া রিজেক্ট শেষে তুই কিনা তাকে বিয়ে করলি? স্বাধীন রেগে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আরে, আমাকে ধমকিয়ে কি হবে? যেটা সত্যি আমি সেটাই বলছি। আমি তোর কাছে শুনতে চাইছি কিছু? শুনতে চাসনি, তবুও আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? দায়িত্ব? বাহ, দায়িত্ব কি সেটা তুই জানিস? স্বচ্ছের কথা শুনে দ্বিধার না চাইতেও চোখ দিয়ে অবাধ্য নোনাপানি গড়িয়ে পড়ল। কানে শুধু স্বচ্ছের কথাগুলো বাজাচ্ছে। বিয়ের প্রথম দিনই এমন হতে হলো? বাকি দিনগুলো কেমন যাবে? স্বাধীন আর স্বচ্ছের কথার মাঝে দ্বিধা আর দাঁড়ালো না, দ্রুত পায়ে রুমে চলে গেল। দ্বিধার যাওয়ার দিকে স্বচ্ছ তাকিয়ে বাঁকা হেসে বলল, একটা কথা শোন, তোর বউয়ের সাথে প্রেম করার সময় আমাদের গভীর থেকে গভীর একটা সম্পর্ক ছিল। আই মিন, কি বলছিস বুঝতে পারছিস তো? অবশ্য তোকে কিছু বলা লাগে না, তুই তো ইন্টেলিজেন্ট, তুই সবই জানিস। নিজের বউয়ের সম্পর্কে এমন কথা শুনে কার মাথার ঠিক থাকবে? স্বাধীন রেগে হাত মুষ্টি বদ্ধ করে নিল। স্বচ্ছ সেটা দেখতে পেয়ে হেসে স্বাধীনের কলার ঠিক করতে করতে বলল, ঈষৎ কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে? ব্যাপার না, ডিভোর্স দিয়ে এবার ভালো একটা মেয়েকে বিয়ে করিস, তোর দ্বিতীয় বিয়ের দায়িত্ব আমি নিজে হাতে নিব, টেনশন করিস না। স্বাধীন স্বচ্ছকে ধাক্কা দিল। স্বচ্ছ দুপা পিছনে গেল। স্বাধীন বলল, নো নিড। স্বাধীন কারোর দয়ায় বাঁচে না, আর স্বাধীন যা করে বা করেছে বা করবে সবটা ভেবেই করে। তুই ভাঙ্গবি তবু মোচকাবি না। স্বাধীন বাঁকা হেসে বলল, তুই এত কিছু বললি আর এটা বললি না তো যে দ্বিধাকে কুপ্রস্তাব দেওয়ায় দ্বিধা তোকে রাস্তার সকলের সামনে চড় মেরেছে।
মেয়েটার সাহস আছে তাই না বল। স্বচ্ছ ভাবরে গেল। স্বাধীন স্বচ্ছের ভাঙ্গাচুরা দুঃখ ভরা মুখটা দেখে শীষ বাজাতে বাজাতে চলে গেল। দ্বিধা পাশ ফিরে বালিশে মুখ চেপে কাঁদছে। কাঁধে কারোর হাতের ছোঁয়া পেতে চমকে উঠল দ্বিধা। চোখ মুখ মুছে মাথা তুলে স্বাধীনকে দেখল, নাক টানতে টানতে বলল, ক্লান্ত আমি, ঘুমাতে দিন। কাঁদছেন কেন? মিথ্যা অপবাদ নিলেন কেন? প্রতিবাদ করতে পারলেন না? যে অপরাধ করে আর যে অপরাধ সহায় দুজনই সমান অপরাধী। তাহলে আপনিও অপরাধী, আপনাকে তাহলে কি শাস্তি দেওয়া উচিত? ডিভোর্স। আমি আপনাকে বিয়ে করতে চাইনি সবটা জেনেই, কিন্তু কি এমন হলো যে আপনাকেই আমার বিয়ে করতে হলো? বিয়ে পবিত্র বন্ধন, এই বন্ধন থেকে আপনার মুক্তি মিলবে না দ্বিধা, সে আপনি যতই চেষ্টা করুন না কেন। কেন মিলবে না? আমি এই বিয়ে মানি না। আর আপনার সাথে সংসার করতে গেলে আপনার একটা সময় মনে হবে আপনি ভুল করছেন। সেটা আপনাকে না ভাবলেও চলবে। না, চলবে না। ব্যাপারটা যখন আমি জড়িয়ে আছি তখন অবশ্যই বিয়ের আগে আপনার উচিত ছিল আমার সাথে আলাদা করে একবার কথা বলা উচিত। আর আপনি নিশ্চয়ই কিছু কারসাজি করছেন, না হলে আমার একটা না বলায় আব্বু কখনোই হ্যাঁ বলবে না। ইন্টেলিজেন্ট মেয়ে, গুড। বলতে পারেন ফিল্মি স্টাইলে কিছু করছি। কি করছেন? আজ না অন্য একদিন শুনবেন, এখন ঘুমান আপনি না ক্লান্ত? হ্যাঁ, আমি খুব ক্লান্ত। ক্লান্তির কারণ আপনি। আজ আমার চোখের পানির কারণও আপনি। না, আজ আপনি আমাকে বিয়ে করতেন আর না ও ঘৃণিত লোকটা আমায় নিয়ে বাজে কথা বলতো, আপনাদের মাঝে আমাকে কেন টানলেন? কি দোষ আমার? আপনার কোনো দোষ নেই। আমার মনে হয়েছে আমার লাইফ পার্টনার হিসেবে আপনি পারফেক্ট। এটা মনে হওয়ার কারণ? আমি মিস ওয়ার্ল্ড নয়। আপনার সোজাসাপটা উত্তরগুলা যে আছে ওগুলায়। মানে? কিছু তো একটা হবে। আপনি অদ্ভুত ভাবে কথা বলছেন কেন? মুড নাই তাই? দ্বিধা চুপ হয়ে গেল। বুঝে গেছে ঘাড়তোত্তারা লোকটার সাথে কথা বলে আর যাই হোক মেজাজটা আগে খারাপ হবে তার আগে রাগ সামলে চুপ হয়ে যাওয়াই ভালো। ক্লান্তিতে দুচোখ ছাপিয়ে ঘুম নেমে আসলো। দুপুরে আর খেলো না দ্বিধা। ঘুম থেকে উঠে স্বাধীনকে আর দেখতে পেল না, সারাবাড়িটা সাদিয়ার সাথে ঘুরে ঘুরে দেখল। বিকালে বসে দুই শাশুড়ি বৌমা মিলে গল্প করছিল, ইতিমধ্যে দুজনে ফ্রি হয়ে গেছে। তুমি বসো, আমি চা বানিয়ে আনি। আমি চা বানিয়ে আনি আম্মু। আজ নয়, নতুন কেবল আজই এ বাড়িতে আসছো, আর কয়দিন যাক তারপর তোমার হাতের চা কেন রান্নাও খাবো। প্রত্যুত্তরে দ্বিধা হাসল। সাদিয়া চলে গেল। কিছুক্ষণ পর হুট করে কোথা থেকে স্বচ্ছ এসে দ্বিধার গা ঘেঁষে বসে পড়ল। দ্বিধা চমকে উঠে দাঁড়ালো, কিন্তু কোথাও যেতে পারল না। তার আগেই দ্বিধার হাত স্বচ্ছের হাতের মুঠোয় বন্দী হয়ে গেল। দ্বিধা হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো, তবুও ছাড়াতে পারল না। হাতে ব্যথায় চোখে পানি চলে আসলো। এদিকে স্বচ্ছ শান্ত চোখে তাকিয়ে বলল, এত লোভ তোর? শেষে কিনা এই বাড়ির ছেলেকে ফুসলিয়ে বিয়ে করে নিলি, আসলেই তোর বুদ্ধি আছে বলতে হবে। পাকা খেলোয়াড় তুই। দ্বিধা রেগে গেল। স্বচ্ছ মুখ সামলে কথা বলুন, তুই তোকারি করছেন কেন? ওহ মাই গড, এত চেঞ্জ! তুমি থেকে আপনি? তাহলে আমিও তুমি থেকে তুই আসতেই পারি। স্বচ্ছ ভুলে যাবেন না আমি আপনার সম্পর্কে কে হই। সেখানেই তো আমার প্রবলেম, আমার পাখি অন্য কেউ নিয়ে চলে গেল, সেটা মেনে নিতে পারছি না। স্বচ্ছ হাত ছাড়ুন, আমি কিন্তু চিৎকার দিব। হ্যাঁ তো চিৎকার দিবি তো আমি কি করব? দে চিৎকার, এসে দেখুক সবাই দেবরের সাথে নষ্টামি করছিস। ছি, আপনি কতটা নীচ, আপনার মুখের ভাষায় সেগুলো প্রকাশ পায় পদে পদে। এখন আমার ভাবতেই নিজের ওপরে ঘৃণা লাগে, কি করে আপনার মতো মুখোশধারী মানুষটাকে আমি একটা সময় ভালোবেসেছিলাম। ঈশার আমার পাখি অন্য কেউ নিজে ভাগ বসালো, সেটাতে আমার আফসোস হচ্ছে। কি হচ্ছে এখানে? স্বচ্ছ, দ্বিধা দুজনে চমকে গেল। স্বচ্ছ দ্বিধার হাত ছেড়ে দিল। দ্বিধা অন্য হাত দিয়ে হাত মালিশ করতে লাগল। দ্বিধা পাশ ফিরে স্বাধীনকে দেখতে পেল। মোটেও তার ভয় লাগছে না। যে যা ভাবয়ার ভাবুন, ভয় নিয়ে জীবন চলে না। দ্বিধা দৃঢ় প্রতিবাদী গলায় চোখ মুখ শক্ত করে বলল, আপনার ভাই আমার হাত ধরেছিল। স্বাধীন তাকিয়ে রইল ওদের দুজনের দিকে। তার মনের কি চলছে কিছু বোঝা যাচ্ছে না। স্বচ্ছ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। স্বাধীন দ্বিধা হাত আলতো হাতে ধরে বলল, ওপরে চলুন। দ্বিধা চমকালো। বিস্ময় চোখে স্বাধীন আর তার ধরে রাখা হাতের দিকে তাকালো। রুমে এসে খাটে বসিয়ে ওয়াশরুম থেকে বালতিতে করে পানি আর সাবান আনলো।
সাবান পানি দিয়ে দ্বিধার হাত ধুতে লাগল। দ্বিধা চুপচাপ দেখতে লাগল। যখন দেখল স্বাধীন বারবার দ্বিধার হাত ধুয়ে দিচ্ছে তখন দ্বিধা বলল, কি করছেন? বারবার হাত ধুচ্ছেন কেন? আমি চাই না আমার জিনিসে অন্যর স্পর্শ লাগুক, যেটা আমার সেটা পুরোটাই আমার, একটুও অন্যর নয়। যেমন আপনি। আপনি শরীর মস্তিষ্ক জুড়ে শুধু আমার বসবাস থাকবে, অন্য কারোর হস্তক্ষেপ আমি সহ্য করব না। প্রেমারা ৩। তাসনিমতামান্না। এক রাতে স্বাধীনের পরিবর্তনের কারণ চোখে লাগছে। হাইলাইটস হয়ে আছে। স্বচ্ছের ব্যাপারটা বারবার করে ভাবাচ্ছে। স্বাধীনের শান্ত স্বভাব মেনে নিতে পারছে না যেন। স্বাধীন শান্ত মানে ঝড়ের পূর্বাভাস। স্বচ্ছ সোফায় পায়ের ওপর পা তুলে বসে স্বাধীনের রুমের দিকে তাকিয়ে ভাবুক হয়ে বিড়বিড় করে বলল, স্বাধীন আবার কি নতুন গেম শুরু করছে? নাকি গেম উল্টে দিতে চাইছে? তুমি এখানে দ্বিধা কই? সাদিয়ার কথায় স্বচ্ছের ভাবনার সুতো কাটল। এক পলক সাদিয়ার মুখের দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে বলল, স্বাধীন ওপরে নিয়ে গেছেন। কথাটা শুনে চলে যেতে গিয়েও ফিরে এসে বলল, একটা কথা রাখবে আমার? স্বচ্ছ ফ্লোরের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, কি? আর যাই করো আমার ছেলের সংসারে আগুন লাগিয়েও না। এটা আমার আদেশ ভেবে ভুল করো না, এটা একটা মায়ের অনুরোধ। স্বচ্ছ সাদিয়ার মুখের দিকে তাকালো কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, দৃষ্টি সরালো। সাদিয়ার মুখের দিকে তাকে স্বচ্ছ নিপাপ হয়ে যেতে ইচ্ছে হয়, আদর পেতে ইচ্ছে হয়, মায়ের আদর। স্বচ্ছ প্রত্যুত্তর করতে ভুলে গেল। চুপ করে রইল। এর উওর তার জানা নেই। তবুও সে জানতে চায় না এর উওর। কিছু জিনিসের উত্তর অজানা থাকা ভালো। সাদিয়া বেগম উত্তরের অপেক্ষা করলেন, কিছুক্ষণ উত্তর না পাওয়ায় আশাহত হয়ে দীর্ঘ শ্বাস ছাড়ল। ধীর পায়ে প্রস্থান করল। সাদিয়ার যাওয়ার দিকে আর চোখে তাকালো স্বচ্ছ। ফোন বাজল, স্বচ্ছের ফোন রিসিভ করে কানে ধরে বলল, আসছি। বসে না থেকে উঠে চলে গেল নিজ কাজে। রাতে খাবার টেবিলে শাহাদাত হোসেন স্বাধীনকে প্রশ্ন করলেন, বিয়ে করেছ শুনলাম। বাবার ওপরের রাগ থাকলেও স্বাধীন শান্ত গম্ভীর হয়ে বলল, ঠিক শুনেছেন। মেয়েটার ব্যাকগ্রাউন্ড, তার ফ্যামিলি কেমন? আমাদের ফ্যামিলির সাথে যায় তো। আমি তার ফ্যামিলিকে বিয়ে করছি না, তাই তার ফ্যামিলি সম্পর্কে কোনো ইন্টারেস্ট নাই, সে কেমন এটা জানলেই চলবে। তার মানে কি না জেনে বিয়ে করে নিলে? স্ট্যাটাস, সোসাইটি বলে একটা ব্যাপার আছে নাকি? আপনি আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার না করলে খুশি হব। শাহাদাত হোসেন চুপ হয়ে গেলেন। ছেলের কথার ধরন দেখেই বোঝা যাচ্ছে রেগে যাচ্ছে। স্বাধীনকে এখন না ঘাটায় শ্রেয়। ছেলেকে ভয় পায় এমন না, ছেলের রাগটাকে ভয় পায়। স্বাধীনকে একা দেখে সাদিয়া বেগম প্রশ্ন ছুড়লেন, তুই একা কেন? দ্বিধা কই? স্বাধীন গম্ভীর কণ্ঠে বলল, জ্বর আসছে। সে কি? ও তো বিকালে ঠিক ছিল। হুট করে জ্বর আসলো কি করে? তোরা খা, আমি দেখে আসি মেয়েটাকে। সাদিয়াকে বাধা দিয়ে বলল, দ্বিধা ঘুমাচ্ছে আম্মু, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আগে খেয়ে নাও তারপর যেও। মেয়েটা সারারাত না খেয়ে থাকবে? তুই আমাকে আগে জানালি না কেন? স্বাধীন গা ছাড়া ভাবে উত্তর দিল, এমনি। সাদিয়া রেগে গেল, এমনি? এমনি মানে কি? আমাকে তোরা কেউ মূল্য দিস না। ওফ আম্মু, কি শুরু করছো? খেতে দাও, ক্ষুধা লাগছে। আর টেনশন করো না, ঠিক হয়ে যাবে। তাই বলে আমাকে একটি বার জানাবি না? আচ্ছা, এরপর থেকে জানাবো। সাদিয়া রেগে জোরে জোরে শ্বাস ছেলে খাবার সার্ভ করে দিল। স্বাধীন খাবার খুব একটা খেতে পারল না। উঠে চলে গেল। সাদিয়া বেগম দেখেও কিছু বলল না। ছেলে তার খুব চাপা স্বভাবের। কেউ না বুঝুক, তিনি তো মা, সব বুঝেন। রুমে যাওয়ার আগে সাদিয়াকে বলল, আম্মু ওপরে আসার সময় স্যুপ নিয়ে এসো তো। ছেলের কথায় মুচকি হাসলেন সাদিয়া। শাহাদাত হোসেন বসে সবটা অবলোকন করে কুঞ্চিত ভ্রু নিয়ে প্রশ্ন করল, মেয়েটাকে বাসায় আনতে না আনতেই মাথায় উঠিয়ে ফেলছো দেখছি। সাদিয়া বেগম স্বামীর কথায় পাত্তা না দিয়ে উঠে গিয়ে স্যুপ বানানো শুরু করল। রুমে এসে স্বাধীন দ্বিধার কপালে হাতের উল্টো পিঠ দিয়ে টেম্পারেচার দেখে দ্বিধাকে দু একবার ডাকল। দ্বিধা, দ্বিধা, শুনছেন? দ্বিধা পিটপিট করে চোখ খুলে স্বাধীনকে দেখে বলল, হুম। কিছু খাবেন? উহুম। উত্তর দিয়ে চোখ বন্ধ করে নিল দ্বিধা। স্বাধীন দ্বিধার লাল হয়ে যাওয়া হাতে ওয়েন্টমেন্ট লাগিয়ে দিল। তখন স্বাধীনের কথা শুনে দ্বিধা চুপ হয়ে অদ্ভুত চোখে স্বাধীনের দিকে তাকিয়েছিল।
ক্লিন সেভ করা শ্যামমানবের গম্ভীর মুখে কিছু তো একটা ছিল যার জন্য একটা টান অনুভব হচ্ছিল। একটা মায়া কাজ করছিল। স্বাধীন বারবার দ্বিধার এক জায়গায় হাত ধোয়ার ফলে ওখানটায় লাল হয়ে যায়। দ্বিধা একটু ঠান্ডা কাতুরে একটুতেই ঠান্ডা লেগে যায়। দ্বিধার হাসির শব্দে স্বাধীন থেমে গিয়ে এরই মধ্যে দ্বিধার ঠান্ডায় জবুথবু হয়ে যাওয়া মুখের দিকে তাকালো। স্বাধীনের তাকানোতে দ্বিধা নাক টেনে হেসে বলল, অন্যর স্পর্শ উঠেছে? আপনার ঠান্ডা লাগছে? সমস্যা নাই। আপনি আমাকে আগে বলবেন না? দ্বিধা উত্তর দিল না, চোখে পানি এসে জমছে বারবার। নাকেও সর্দি চলে আসলো। স্বাধীন তাড়াতাড়ি সাবান পানি রেখে ঔষধ খাইয়ে শুয়ে দিল দ্বিধাকে। দরজায় ঠকঠক আওয়াজ তুলে সাদিয়া বেগমের ডাকে স্বাধীনের ভাবনায় ছেদ ঘটল। উঠে গিয়ে দরজা খুলে দিল। সাদিয়া এসে দ্বিধার মাথায় হাত রেখে বলল, এত জ্বর কিভাবে আসলো? জানি না আম্মু। স্বাধীনের নিজে অপরাধী মনে হচ্ছে। আজ প্রথমবারের মতো তার মনে হচ্ছে সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এমনটা না করলে দ্বিধার এত কষ্ট পেতে হতো না। শাহাদাতের ডাক দেওয়ায় স্বাধীন বলল, আম্মু তুমি যাও, আমি ওর খেয়াল রাখছি, টেনশন করো না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আচ্ছা, কিছু লাগলে আমাকে ডাক দিস। আচ্ছা। সাদিয়া চলে যেতেই স্বাধীন দ্বিধাকে ডাকল। দ্বিধা উঠুন, খেয়ে নিন। দ্বিধা। দ্বিধা ঘুম জড়ানো গলায় বলল, উহুম, আমি খাবো না মিস্টার স্বাধীন। দ্বিধার মুখে স্বাধীনের প্রথম নাম শুনে স্বাধীনের মনে মিশ্র অনুভূতিগুলো দলা পাকিয়ে গেল। পরক্ষণেই নিজেকে সামলিয়ে দ্বিধাকে ডাকলো আরো কয়েকবার। দ্বিধা উঠুন না, খেলে শরীর আরো খারাপ করবে। দ্বিধা না উঠায় স্বাধীন দ্বিধাকে উঠিয়ে জোর করে খাইয়ে দিল। খাওয়া শেষ হতে না হতেই দ্বিধা বমি করে সব খাবার বের করে দিল। বমি সব স্বাধীনের গায়ে। স্বাধীন অসহায় মুখে তাকালো দ্বিধার ক্লান্ত মুখে। স্বাধীন দীর্ঘ শ্বাস ছেড়ে দ্বিধাকে পরিষ্কার করে দিয়ে নিয়েও শাওয়ার নিয়ে এসে দেখল দ্বিধা পিটপিট করে চোখ খুলে আছে। স্বাধীন সেটা দেখে বলল, কিছু লাগবে আপনার? আপনাকে খুব কষ্ট দিচ্ছি বলুন? না, এটা আমার দায়িত্ব। আপনি অসুস্থ হলে আমি সেবা করে সুস্থ করা এবং আমি অসুস্থ হলে আপনার সেবা করা, এটাই নিয়ম। এটাতে ভালোবাসা, দায়িত্ব, মায়া, টান বাড়ে, বুঝলেন? দ্বিধা বুঝল কি না স্বাধীন বুঝতে পারল না। দ্বিধা ঠোঁট এলিয়ে হাসল। স্বাধীন ভেবে নিল দ্বিধা ভুল বকছে। প্রেমারা 4 তাসনিমতামান্না। চারিদিকে আধার রুমের মধ্যে সোনালি রঙের আলোয় আলোকিত। সাদা রঙের মাদকদ্রব্য সেবন করছে, অন্য হাতে নিকোটিনের ধোঁয়া। রুমটায় অদ্ভুত গন্ধে বুদবুদ করছে। একজন হ্যাঙ্গলা পাতলা হাসি হাসি মুখে এগিয়ে এসে প্রশ্ন করল, বসো, মালগুলো কেমন? একের না, আরও বার কয়েক শ্বাস নিয়ে ড্রাগসগুলো শুষে নিয়ে স্বচ্ছ ঘূর্ণীয়মান নেশায় আসক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুম। তাহলে কাল থেকে মালগুলো সাপ্লাই করা শুরু করি? বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোতে বেশি করে ছড়িয়ে দিস। আর হ্যাঁ, ছন্দবেশে আগের বারের মতো যেন ভুল না হয়। ওকে, বসো। কিন্তু বসো, একটা খবর আছে। কি? থানার ইন্সপেক্টর বদলি হয়ে গেছে, নতুন একজন আসছে। নাম কি? জাহিদ হোসেন। ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুই যা। ওকে, বসো। ছেলেটা চলে গেল। স্বচ্ছ আরো বার কয়েক শ্বাস টেনে নিল। নেশাটা মাথা চাড়া দিয়ে উঠেছে। চোখের সামনে ভেসে উঠল একজন মেয়ের নৃত্য দৃশ্য, খুব আনন্দের সহিত ছোট বাচ্চাগুলোকে শিখাচ্ছে। মমচিত্রে নিতে নিতে মাথায় বাজতে লাগলো ঘোলাটে। চোখে ফোন বের করে একটা নম্বরে ডায়াল করল। রিসিভ হতেই বলল, মেয়ে রেডি কর। ওপাশ থেকে ওকে বসো বলে রেখে দিল। সকালে পিটপিট করে চোখ খুলতেই স্বাধীনকে দ্বিধার পাশে বেডে হেলান দিয়ে শুয়ে থাকা অবস্থায় পেল। দ্বিধা মাথা তুলতে গিয়ে আবিষ্কার করল তার মাথা ব্যথায় ভার হয়ে আছে। ততক্ষণাৎ মনে পড়ল রাতে জ্বর এসেছিল। দ্বিধা তার শরীরটা বিছানা থেকে টেনেটুনে তুলল। মাথা ঘুরাচ্ছে। বিছানা থেকে উঠে স্বাধীনের দিকে ঝুঁকে বলল, এই যে শুনছেন? স্বাধীনের ঘুম পাতলা হওয়ায় এক ডাকে চোখ ডলে সোজা হয়ে বসল। উঠে বসতেই ঘাড়ের ব্যথা টের পেল। ঘাড় মালিশ করতে করতে বলল, কি ব্যাপার? উঠে দাঁড়িয়ে পড়ছেন যে? শরীর কেমন আপনার? আছে ভালো। আপনি এভাবে শুয়েছিলেন কেন? এখন ঘাড় ব্যথা করছে না? তা তো একটু সমস্যা নাই, সেরে যাবে। চা খান, বাম দিয়ে মালিশ করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনি কি খাবেন বলুন? কাল রাতে তো কিছু খেলেন না। দ্বিধা আমতা আমতা করে বলল, রাতে জ্বরের ঘোরে আপনাকে খুব জ্বালিয়েছি না?
স্বাধীন হাসল। দ্বিধা এই প্রথম স্বাধীনকে হাসতে দেখল। হাসলে স্বাধীনের সামনের বাঁকা দাঁত দেখা যায়, তখন স্বাধীন অন্য স্বাধীন হয়ে যায়। স্বাধীন দ্বিধাকে বারে বারে মুগ্ধ করছে, কখনো কথার প্রেক্ষাপটে, কখনো বা কাজের মধ্যে দিয়ে। দ্বিধা বুঝতে পারছে বেশিদিন তার ভালোবাসা কাঙ্গাল মনটাকে আর বেঁধে রাখতে পারবে না, শিকল ছিঁড়ে বাঁধন হারা হয়ে ভালোবাসায় ডুব দিবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি। ক্ষুধা নাই? ব্যস্ত হবেন না। দ্বিধা ফ্রেশ হয়ে এসে দেখল সাদিয়া বেগম আর স্বাধীন কথা বলছে। পাশে খাবার রাখা। রিসিপশন নিয়ে কিছু ভেবেছিস? না আম্মু, ভেবে তোমাকে বলবো। কবে ভাববি আর কবে বলবি বলতো? আত্মীয় স্বজনরা ফোন দিয়ে খোঁজ নিচ্ছে। স্বাধীন বিয়ে করেছে শুনলাম, কি ভাবে কি হলো? মেয়ে কেমন? এত প্রশ্নের উত্তর আমি দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। ফোন ধরার দরকারটা কি বলো তো? ফোন অফ করে রাখো। দুম করে একটা কথা বলে দিলেই শেষ। তোর কোনো দরকারি ফোন হলে। দ্বিধা এগিয়ে আসলো। সাদিয়া দ্বিধাকে দেখে এগিয়ে এসে দ্বিধার গলায় কপালে হাত দিয়ে বলল, এখন ও তো গা গরম। বিকালে তো ঠিকই ছিলে, কি হলো বলো তো? আচ্ছা খেয়ে নাও, কাল রাত থেকে কিছু খাওনি শুনলাম, বমি করে দিয়েছ, এখন এইটুকু খাবার খেয়ে নাও। সাদিয়া আর দ্বিধার কথার মাঝে স্বাধীন ফ্রেশ হতে চলে গেল। সাদিয়ার কথা শুনে দ্বিধা অবাক হয়ে বলল, বমি করেছিলাম? হ্যাঁ, স্বাধীন তো বলল। দ্বিধা চুপ হয়ে গেল, মনে মনে অস্বস্তিতে পড়ে গেল। সাদিয়া বেগম তাড়া দিয়ে বলল, খেয়ে নাও, সবটুকু খাবে কিন্তু আমি যেন প্লেটে খাবার না দেখি। আমি গেলাম, মেলা কাজ পড়ে আছে। দ্বিধা বিছানায় বসে প্লেট নিয়ে স্যান্ডউইচে একটা বাইট দিল। খেতে ইচ্ছে হচ্ছে না, তবুও খেলো। খেতে খেতে মা বাবা ভাইয়ের কথা মনে পড়ল। কি করছে তারা? একটা বারো ফোন দিল না? দ্বিধার আকাশ ছোঁয়া অভিমান হলো। খাবার রেখে বালিশের পাশ থেকে ফোন খুঁজে বের করল, পাওয়ার বাটনে চাপ দিল, কিন্তু ফোন অন হচ্ছে না দেখে নিজে ওপরেই রাগ হলো। দ্বিধা বিড়বিড় করে বলল, নিশ্চয়ই বাসা থেকে ফোন দিয়েছিল, খোঁজ না পেয়ে টেনশন করছে। আমিও যে কি করি না আম্মু, ঠিকই বলে আমি বড্ড উদাসীন, কোনো কিছুতে খেয়াল থাকে না। স্বাধীন ফ্রেশ হয়ে এসে দ্বিধাকে ফোন হাতে হতাশ হয়ে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে? বসে আছেন কেন, খেয়ে নিন। দ্বিধা ঠোঁট উল্টে বলল, ফোনে চার্জ নাই। স্বাধীন দ্বিধার গোলাপি পাতলা ঠোঁট জোড়ায় চোখ গেল। মনে অদ্ভুত চিন্তা আসলো। ততক্ষণাৎ মাথা থেকে ঝেড়ে ফেলে বলল, হ্যাঁ, কাল আপনার বাসা থেকে ফোন আসছিল, আপনাকে না পেয়ে আমাকে ফোন দিয়েছিল। আমি বলছি আপনি ঘুমাচ্ছে, অসুস্থতার কথা আর বলেনি, অযথা টেনশন করতে তাই। এটা চার্জে দিন না। দ্বিধা ফোন হাতে নিল, হাতে হাত ছোঁয়া লাগলো, শীতল ভেজা হাতের স্পর্শ পেয়ে দ্বিধার উষ্ণ হাত কেঁপে উঠল। স্বাধীন বুঝতে পেরে দ্বিধার দিকে তাকালো, বলল, খেয়ে নিন। দ্বিধা প্লেটটা হতে নিয়ে আবার খেতে লাগলো। ফোন চার্জে দিয়ে স্বাধীন তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, সুস্থ হলে কলেজে যাওয়ার শুরু করবেন। আমি চাই না আমার জন্য আপনার পড়াশোনায় ক্ষতি হোক। দ্বিধার কলেজের কথা মনে পড়তেই খেয়াল হলো, আজ কলেজে ফাংশন, ফ্রেন্ডরা মিলে কত প্ল্যান করেছিলাম, সবাই একই রকমের শাড়ি পরব। এতক্ষণে ওরাও হয়তো জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে। দ্বিধার বড্ড মন খারাপ হলো। মাইকে অ্যানাউন্সমেন্টটা করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি ডিপার্টমেন্টের আর্নাস চতুর্থ বর্ষের ছাত্রী মৃধা। নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে আসার জন্য ডাকা হলো। মৃধা স্টেজে উঠে গানের তালে তালে নাচতে লাগল। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে উঠে। নাচ শেষে মৃধা মেকআপরুমে গিয়ে শাড়ি খুলে থ্রি পিচ পরে নিল। পিছনে পিছনে অন্য ফ্রেন্ডগুলো আসলো। হালিমা বলল, শাড়ি খুললি কেন? শাড়ি পরে থাকার মুড নাই। নাচের প্রোগ্রাম না থাকলে আজ আমি এমুখো হতাম না। কত বড় মির্জাফর বিয়ে করলো, একটা বার জানালো না, আবার ফোন অফ করে রাখছে। আখি বলল, রাগ করছিস কেন? কিছু তো একটা হয়েছে যার জন্য এত তাড়াতাড়ি বিয়ে হলো। কিন্তু কি সেটা খুঁজে বের করতে হবে। প্রেমারা 5। তাসনিমতামান্না। পরিবেশটা গুমট। ইন্সপেক্টর জাহিদ কঠিন্য চোখে তাকিয়ে আছে। স্বচ্ছ পায়ের ওপর পাতুলে বাঁকা হেসে তাকিয়ে জাহিদের ফেস দেখে বলল, ইন্সপেক্টর লজ্জা পাচ্ছেন কেন? আপনার যত অ্যামাউন্ট লাগে বলুন, তবুও এই ভালো মানুষই মুখটা দেখিয়ে পড়ে অ্যামাউন্ট বাড়ানোর জন্য আবার হাতে পায়ে ধরবেন। মিস্টার। স্বচ্ছ হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয় ঠিক তেমনি সব পুলিশ ইন্সপেক্টর এক নয়, ঠিক তেমনি আমিও এক নয়।
তাই আমাকে টাকার লোভ দেখিয়েও লাভ নাই। স্বচ্ছ নিকোটিন ধরিয়ে ঠোঁট দিয়ে ধোঁয়া ছাড়ল। জাহিদ শক্ত চোখে সবটা দেখল, কিছু বলল না। স্বচ্ছ হেসে বলল, বাহ, নাইস জোকস অফ দ্য ইয়ার, আমিও দেখব এই সততা কত দিন থাকে। জাহিদ এবার চেয়ারে হেলান দিয়ে বসে বলল, অবশ্যই। থ্যাংক ইউ, আপনার সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। পাখি নিজেই এসে ধরা দিল। স্বচ্ছ ঠোঁট বাঁকিয়ে হেসে উঠে দাঁড়ালো। ডান হাতের আঙ্গুল দিয়ে ভ্রুর কাছে চুলকিয়ে বলল, ওয়েল, গুড বাই অফিসার, খুব শীঘ্রই দেখা হচ্ছে। স্বচ্ছ বাইরে এসে রাগে গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে ঘুষি মারল। ড্যাম ইট, খোঁজ নিয়ে আসা উচিত ছিল। উফ, বারে বারে কেন এত ভুল হচ্ছে আমার। স্পিডে গাড়ি চালাতে লাগলো। চলন্ত গাড়ি থেকে জ্বলন্ত নিকোটিন সুদূরে ছুঁড়ে মারল। পরন্ত বিকেল, জুলাই মাসের মাঝামাঝি। আকাশে কখনো কালো মেঘে ছেয়ে গিয়ে ঝুমঝুমিয়ে বৃষ্টি, তো কখনো ঝলমলে সোনালি রোদ। পরন্তু বিকেলে আকাশ জুড়ে অপূর্ব সুন্দর মেঘের খেলা। খণ্ড খণ্ড মেঘগুলো এদিক সেদিন দৌড়ছুটি খেলায় মেতে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কিছু দূরে গাড়ি ব্রেক কষল, এদিকটা ফাঁকা। মাঝে মাঝে কয়েকটা গাড়ি শো শো করে ছুটে চলছে তাদের গন্তব্যে দিকে। দূরে সুখ বিক্রেতারা রং বেরঙের বেলুন হাতে কোথায় জানি যাচ্ছে। সিটে হেলান দিয়ে আরাম করে বসল, গাড়ির কাচরা নিচে নামিয়ে দিয়ে ধূমপান করায় খয়েরি রঙের ঠোঁট জোড়ায় আবারও জ্বলন্ত নিকোটিন জ্বালালো। কিছুতেই শান্তি পাচ্ছে না যেন। স্বচ্ছ চোখ বন্ধ করে নিকোটিনের ধোঁয়া ছাড়ছিল অশান্ত মনে, তখনই খুকখুক করে কাশি দিয়ে সুরেলা কণ্ঠে ঝাঁজ নিয়ে বলে উঠল, অসহ্য লোকজন রাস্তায় মেয়ে দেখলেই স্মোকিং করে, ধোঁয়া কাছে এসে ছাড়ে, তাদের উপস্থিতি জানান দিতে হবে তো। কথাগুলো মস্তিষ্কে যেতেই স্বচ্ছের চোখ আপনা আপনি খুলে গেল। পাশ ফিরে কণ্ঠে মালিকের দিকে চাইতেন, দৃষ্টি স্থির হয়ে গেল। মৃধা চোখ মুখ কুঁচকে আবারও ঝাঁজ মেশালো গলায় বলল, আজকাল বখাটে গুলো গাড়িতে বসে টিজ করছে, যেন সহজে পালিয়ে যেতে পারে। মার খাওয়ার এত ভয়? বিথি মৃধার হাত টেনে বলল, ছাড় না এসব, চল। ঝামেলায় জড়িয়ে লাভ কি? এদেরকে ছেড়ে দিলে না মাথায় উঠে নাচবে, একটার পর একটা অন্যায় করে যাবে। এদের জন্য আজকাল মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। এই বখাটে গাড়ি থেকে নামেন আজ, আমার একদিন কি আপনার যে কয় দিন লাগে। হালিমা, আখি, বিথির চোখ বড় বড় হয়ে গেল। আজ সকাল থেকে মৃধার মেজাজ খিটখিটে হয়ে আছে। আবার এখন অপরিচিত বখাটে ছেলের সাথে ঝগড়া লাগালো। ওরা ভয় পেয়ে গেল ছেলেটা আবার না কোনো ক্ষতি করে দেয়। তড়িগড়ি করে আখি মৃধার মুখ চেপে ধরল। হালিমা বলল, ভাইয়া, আপনাকে নামতে হবে না, ছোট বোন ভেবে মাফ করে দিবেন প্লিজ। বিথি বলল, হ্যাঁ, আসলে ওর না মাথায় একটু সমস্যা আছে। তারপর আবার সকাল থেকে ক্ষেপে আছে, প্লিজ কিছু মনে করবে না। কথাগুলো বলে আর দাঁড়ালো না। কেউ মৃধাকে টানতে টানতে নিয়ে সিএনজিতে উঠালো। সিএনজিতে উঠে যেন হাফ ছেড়ে বাঁচল। মৃধার আগে তখনও ফোঁস ফোঁস করছে। গলায় তেজ নিয়ে বলল, তোরা আমাকে নিয়ে আসলি কেন? বখাটেকে দেখে নিতাম কত বড় সাহস, ধোয়া মুখের কাছে ছাড়ল। থাক, বাদ দে না। ছেলেটার কাছে যদি বন্দুক, ছুরি টাইপ কিছু থাকতো আর রেগে গিয়ে যদি মেরে দিত, বলা যায় না বাবা। তো আমি কি ভয় পাই নাকি? না, তুই কেন ভয় পাবি, তুই তো পুলিশের বোন। মৃধা রেগে বলল। শাট আপ। দ্বিধা কান্নামিশ্রিত গলায় বলল, আমি তোমাদের খুব মিস করছি। আপি, আমি তোকে মোটেও মিস করছি না। এখন পুরো বাড়ি আমার রাজত্ব, আর আমার রাজত্ব এখন কেউ আর দখল করতে আসে না। আমার রাজ্যে এখন শান্তি বিরাজ করছে। দ্বিধার আরও কান্না পেয়ে গেল। কান্না মাখা গলায় আদুরে কণ্ঠে অভিযোগ করে বলল, আব্বু, দেখো তোমার ছেলে। খাইরুল সাহেব ছেলেকে মিছিমিছি ধমক দিয়ে বলল, দ্বন্দ্ব কি হচ্ছেটা কি? চুপচাপ বসে থাকো। আসমা বেগম বলে উঠল, দ্বিধা মা, কাঁদিস না। এতক্ষণ যে তোর ভাই এত ভাষণ দিল না, সেও না তোর রুমে বসে তোর ছবি ধরে ভ্যা ভ্যা করে কাঁদছিল। মায়ের কথা শুনে দ্বিধা না চাইতেও হেসে ফেলল। চোখের পানি মোছার বৃথা চেষ্টা করল, আবারও চোখ ভিজে পানি গড়িয়ে পড়ল। বলল, বেশ হয়েছে। আরও কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে টেবিলে ফোন রাখতে গিয়ে এতক্ষণে খেয়াল হলো কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দ্বিধাও তাকিয়ে বলল, কিছু বলবেন? স্বাধীন টিস্যু এগিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, কাঁদলেও যে আপনাকে ভীষণ মিষ্টি লাগে, এটা কি আপনি জানেন? দ্বিধা ভীষণ অবাক হলো, বলল, মানে? দ্বিধা, আপনি কখনোই কারোর সামনে কাঁদবেন না, আমার হিংসে হবে।
দ্বিধা শুকনো ঢোক গিলল। স্বাধীনের দৃষ্টি সহ্য হলো না, চোখ সরিয়ে নিল। স্বাধীন আবার নিজের মতো করে বলল, কাঁদলে আপনার চোখগুলো অল্পতে লাল হয়ে ফুলে যায়। আপনার চোখ দিয়ে যখন পানির ফোঁটাগুলো পড়ে আপনার গাল ছুঁয়ে মুখের দুপাশ সহ নাক লাল হয়ে যায় তখন আপনাকে খুব আদুরে লাগে। কাঁদলে আপনার পাতলা ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপে। তখন আমার অসভ্য হতে ইচ্ছে হয়। দ্বিধা জমে গেল। হুট করে স্বাধীন এমন কিছু বলবে দ্বিধার কল্পনার বাহিরে ছিল। লজ্জায়, অস্বস্তিতে দ্বিধা আর ওখানে বসে থাকতে পারল না, দৌড়ে রুমের বাইরে সিঁড়ির কাছে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগল। স্বাধীনের কথাগুলো ভাবতে ভাবতে দ্বিধা ব্লাস করতে লাগল। গালের দুপাশ লাল নিয়ে নিচে চলে আসলো। সাদিয়া বেগম তখন পুরো মনোযোগ দিয়ে টিভি দেখছে, দ্বিধার দিকে অতটাও খেয়াল করেনি, করলে হয়তো কিছু একটা বুঝে যেতেন। কলিং বেল বেজে উঠল। সাদিয়া উঠতে নিলে দ্বিধা বলল, আমি দেখছি, আপনি বসুন। দরজা খুলতেই একটা সুন্দরী পরিপাটি মেয়েকে লাগেজ হাতে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখল দ্বিধা। মেয়েটি দ্বিধাকে দেখে লাগেজ ফেলে এক প্রকার ছুটে এসে দ্বিধাকে জড়িয়ে ধরল। দ্বিধা অবাক হল। মনে মনে বলল, কে এই মেয়ে? আমাকে কি চিনে সে? ওহ, থ্যাংক ইউ সো মাচ। দ্বিধা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কিছু বুঝে উঠতে পারল না। প্রেমারা 6 তাসনিমতামান্না। সময়টা সন্ধ্যা বেলা। ভাজাপোড়া নাশতা করেছে সাদিয়া বেগম। নানু বাসা থেকে বাসায় আসা থেকে স্বপ্না দ্বিধাকে ছাড়ছে না। গল্পে মেতে আছে। দ্বিধার প্রথম প্রথম অস্বস্তি হলেও এখন বেশ ফ্রি হয়ে গেছে। স্বাধীন নিচে এসে স্বপ্না বলল, ভাইয়া কেমন আছো? ভালো, তুই কেমন ঘুরলি? ভালো, কিন্তু তুমি এভাবে বিয়ে করে নিলে চুপি চুপি? আমার কত ইচ্ছে অপূর্ণ রয়ে গেল। নিজের বিয়েতে করিস। সে তো করবই, তোমাকে বলতে হবে না। হু। স্বাধীন দ্বিধা দিকে তাকালো একবার। দ্বিধা তাকিয়েছিল স্বাধীনের দিকে। স্বাধীন তাকাতেই দুজনের নয়ন মিলন ঘটল। কয়েক সেকেন্ডের মধ্যে দৃষ্টি সরিয়ে নিল দ্বিধা। লজ্জায়, অস্বস্তিতে পড়ে গেল দ্বিধা। গালের দুপাশ রক্তিম হয়ে উঠল। স্বপ্না চালাকচতুর মেয়ে, সবটা খেয়াল করল। মিটমিট করে হাসলেও কিছু বলল না এই ব্যাপারে। স্বচ্ছ বাসায় এসে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে গেল। যাওয়ার আগে বলল, আমার জন্য কফি পাঠাও ওপরে। সবার দৃষ্টির মধ্যে মনি ছিল স্বচ্ছ। কিন্তু স্বচ্ছ কারোর দিকে ফিরেও তাকালো না। চলে গেল ওপরে। নীরবতায় ছেয়ে গেল পরিবেশটা। নীরবতা থাকলো না বেশিক্ষণ। নীরবতা বিচ্ছিন্ন করে দিয়ে স্বপ্না বলল, কি হলো, চুপ হয়ে গেলে কেন তোমরা? আচ্ছা বাদ দাও, শোনো ভাইয়া, যত তাড়াতাড়ি পারো রিসিপশনের ব্যবস্থা করো। কেন? কেন মানে? আমার ভাইয়ের বিয়ে আর আমি একটু মজা করব না? রিসিপশনটাকে না, একদম বিয়ে, সব রিচুয়াল করব দেখো। না, ও সব কিছু হবে না। হলে সমস্যাটা কোথায় ভাইয়া? মেহেন্দি, সাঙ্গীত এগুলোই হবে, তাও বাসার ভিতরে। প্লিজ ভাইয়া, না করো না, আমি কিন্তু জোরে জোরে কাঁদব। স্বাধীন সোফায় আরাম করে পায়ের ওপর পা তুলে বসে বলল, আচ্ছা তাই নাকি? কাঁদতো দেখি অনেক দিন, তোর কান্না দেখি না। ভাইয়া ও আম্মু, তোমার ছেলেকে একবার হ্যাঁ বলতে বলো, না হলে ওসব করতে দিবে না ও। ভাবি, তুমি কিছু বলো। সাদিয়া কাজ করতে করতে বলল, তোদের মাঝে আমি নেই। দ্বিধা শুকনো ঢোক গিলে স্বাধীনের দিকে তাকালো, আমতা আমতা করে বলল, ও যা বলছে দিন। স্বাধীন দ্বিধার দিকে তাকালো, কিছু না বলে উঠে চলে গেল। সনার কান্না থামিয়ে চুপ হয়ে গেছে। ভেবেছিল দ্বিধার কথায় কাজ হবে, কিন্তু হলো না দেখে বলল, তোমার বর আস্ত শয়তান। দ্বিধা কিছু বলল না, ফ্লোরে স্থির দৃষ্টি দিল। স্বপ্না আবার বলল, বাই দা ওয়ে, তুমি আপনি করে কথা বলো। তোমাদের রিলেশনের বিয়ে নয়? তাহলে? দ্বিধা কি উত্তর দিবে ভেবে পেল না। এলোমেলো দৃষ্টি দিয়ে বলল, ওটাই ভালো লাগে। স্বপ্না সন্দেহসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল, তাই? দ্বিধা উত্তর দিতে পারল না, চুপ করে মুখে কুলুপ এঁটে বসে রইল। রাতের বেলা খাওয়ার সময় শাহাদাত হোসেন এর সাথে দ্বিধার প্রথম দেখা হলো। সালাম বিনিময় করল। শাহাদাত হোসেন দ্বিধার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখল। দ্বিধা অস্বস্তিতে পড়ে গেলেও কিছু বলল না। শাহাদাত হোসেন বলল, নাম কি তোমার? দ্বিধা, জয়ন্তিকা। তোমার বাবা কি করে? আব্বু প্রাইমারি স্কুলের হেড টিচার। তার মানে তোমরা মধ্যবিত্ত? দ্বিধা চুপ হয়ে গেল। স্বাধীন কঠিন চোখে তাকালো শাহাদাত হোসেন এর দিকে। ছেলে রেগে যাচ্ছে দেখে শাহাদাত হোসেন চুপ হয়ে খেতে লাগলেন। পুরো টেবিল জুড়ে নীরবতা গ্রাস করল। দ্বিধা বেশি খেতে পারল না। অল্প খেয়েই উঠে চলে গেল।
স্বাধীন বুঝতে পারল শাহাদাত হোসেনের কথায় দ্বিধার খারাপ লেগেছে। দ্বিধা চলে যেতেই স্বাধীন বলল, আমার স্ত্রীর অসম্মান হয় এমন কোনো রকম কিছু আমি টলারেট করব না। ফার্স্ট টাইম বলে ছেড়ে দিলাম, নেক্সট টাইম যেন এমন কোনো ভুল না হয়। স্বাধীন খেয়ে উঠে রুমে গিয়ে দেখল দ্বিধা জানালার গ্রিল ধরে চন্দ্রহীন অমাবস্যার রাতের আকাশের দিকে দৃষ্টি স্থির রেখেছে। স্বাধীন দ্বিধার পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, দ্বিধা আপনি আসলে, আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আপনি কষ্ট পাবেন না। দ্বিধা স্বাধীনের দিকে দৃষ্টি দিয়ে বলল, আরে না না, কষ্ট পাওয়ার কি আছে, উনি তো ঠিকই বলেছেন। সত্যি বলছেন তো? হুম। আই থিংক ইউ ক্যান নট ডিজার্ভ মি। আপনি আরো বেটার কাউকে। দ্বিধার পুরো কথা শেষ হতে পারল না, তার আগে স্বাধীন দ্বিধাকে ধমক দিয়ে উঠল। দ্বিধা। স্বাধীন দ্বিধাকে বক্ষপিঞ্জরের দুহাতে আলিঙ্গন করে নিল। হঠাৎ এমন হওয়ায় দ্বিধা হতভম্ব হয়ে গেল, জমে গেল। স্বাধীনের বুকের সাথে লেপ্টে বুকের ধুকপুকানি শুনতে লাগল। কড়া পারফিউমের ঘ্রাণ নাকে এসে বাড়ি খেল। স্বাধীন দ্বিধার মাথার মাঝে ঠোঁট ছুঁয়ে বলল, কখনো এসব বলবেন না। আপনি আমার, শুধু আমার, অন্য কারোর নয়। আমি আপনাকেই ডিজার্ভ করি, আর কাউকে নয়। বাসায় এসে রুমে নিজেকে বন্দী করে রাখার মানে কি মৃধা? কোনো মানে নাই ভাইয়া, তুই যা, আমি মেন্টালি ডিস্টার্ব আছি, কি বলে দিব নিজেও জানি না। জাহিদ বোনের পাশে বসে মাথা হাত বুলিয়ে বলল, কি হয়েছে বল আমাকে। কেউ কিছু বলছে? না, আমাকে আবার কে কি বলবে? তাহলে কি হয়েছে বল আমাকে, শেয়ার করলে নিজেকে হালকা লাগবে। বললাম তো কিছু হয়নি। আচ্ছা তাহলে খেতে আয়। খেতে ইচ্ছে হচ্ছে না, তুই গিয়ে খা। তুই যতক্ষণ না আমাকে বলছিস কি হয়েছে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তুই কি চাস আমি চলে যাই? উহুম, আমি জানতে চাই তোর কি হয়েছে। মৃধা কিছুটা সময় নিয়ে বলল, ভাইয়া আমি বিয়ে করব, ছেলে দেখ। জাহিদ এতটাই বিস্মিত হলো যে কথা বলতে ভুলে গেল। কিছুটা সামলে নিজেকে প্রশ্ন করল, মানে কি বলছিস তুই, তোর মাথার ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে, আমি বড় হয়ে গেছি, বিয়ে দিয়ে এই বাসা থেকে তাড়ানো দরকার। কে বলবে আবার? কোন একটা আন্টি আসছিল বাসায়, আমাকে দেখেই তার মন্তব্যটি পেশ করলো, সাথে তোর মাও সাই দিল। আমার ফ্রেন্ডদেরও বিয়ে হয়ে যাচ্ছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও বিয়ে করব। জাহিদ বোনের কথা শুনে হু হা করে হেসে দিল। হাসিটা যেন মৃধার আগুনে ঘি ঢেলার জন্য যথেষ্ট, রেগে ফোঁস ফোঁস করতে লাগল। জাহিদ হাসি থামিয়ে বলল, ওহ নু, তুই এই কারণে মাথা গরম করে আছিস? ওকে মাথা ঠান্ডা কর, তারপর ভেবে সিদ্ধান্ত নে। রাগে মাথা ঠান্ডা রাখতে হয়, আর কিছু দিন পর আপুর ডেলিভারি, এভাবে থাকলে তোকে নিয়ে টেনশন করে এমন করে কেউ পাগলি। জাহিদ চলে গেল। মৃধা জোরে জোরে বার কয়েক শ্বাস নিল। মাথা ঠান্ডা করতে লাগল। স্বচ্ছ বারান্দায় বসে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে আর সুরেলা কণ্ঠের মালিকের কথা ভাবছে। কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না, মস্তিষ্কে একেবারে গেঁথে গেছে। প্রেমারা সাত। তাসনিমতামান্না। স্বচ্ছ বারান্দায় বসে নিকোটিনের ধোঁয়া ছাড়ছে আর সুরেলা কণ্ঠের মালিকের কথা ভাবছে। কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না, মস্তিষ্কে একেবারে গেঁথে গেছে। সেই চোখ রাঙানো, ঝাঁজ মেশানো কথা, গোলাপি রাঙা পাপড়ির মতো ঠোঁট। ভাবতে ভাবতেই স্বচ্ছের হাতে থাকা সিগারেটা পুড়ে গেল, হাতে আগুনের ছ্যাঁকা খেল। স্বচ্ছ সিগারেট ফেলে দিল। কি হচ্ছে এগুলো আমার? ও মেয়েটা আমার মাথা থেকে সরছে না কেন? ও অচেনা মেয়েকে ছাড়া কিছু ভাবতে পারতেছি না কেন হয়? স্বচ্ছ বিয়ারের ক্যানে থেকে ঢক ঢক করে বিয়ার খেল। নেশা হলো না। স্বচ্ছ উঠে গিয়ে কয়েকটা ঘুমের ঔষধ খেয়ে বিছানায় উবুর হয়ে এলোমেলো হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে উঠল মেয়েটার প্রতিছবি। বিড়বিড় করে কি জানি বলতে বলতে স্বচ্ছ আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সকালের ঝকঝকে তকতকে কমলা সোনালি রোদে চারিদিকে ছড়িয়ে আছে। সবুজ গাছে রোদ পোড়ায় পাতাগুলোয় ও হলুদ রঙের মনে হচ্ছে। দ্বিধা চোখ খুলে নিজেকে স্বাধীনের বাহুডোরে আবদ্ধ অবস্থায় নিজেকে আবিষ্কার করল। চমকালো, থমকালো, জমে গেল, নড়তে চড়তে ভুলে গেল। বুকে মাথা ঠেকিয়ে হৃৎস্পন্দন শুনতে লাগল। ধুকপুক, ধুকপুক। কতক্ষণ এমন ভাবে থাকলো দ্বিধার খেয়াল নেই। স্বাধীন নড়াচড়া করতেই দ্বিধা দ্রুত চোখ খিচে বন্ধ করে নিল। এই বুঝি স্বাধীনের কাছে ধরা পড়ে গেল। কিন্তু স্বাধীন উঠল না, নড়েছে, দ্বিধাকে আরো জোরে জড়িয়ে ধরল। পারলে যেন বুকের ভিতরে ঢুকিয়ে ফেলত।
দ্বিধা সাবধানে স্বাধীনের বুকে গুটিসুটি মেরে রইল, যেন স্বাধীন ঘুম থেকে জেগে না যায়। দ্বিধা এভাবে শুয়ে থাকতে থাকতে স্বাধীনের মুখের দিকে তাকালো। শ্যামবর্ণের মানবটিকে ঘুমন্ত অবস্থায় বড্ড আদুরে লাগছে। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপালে আঁচড়ে পড়ে আছে। দ্বিধার তাকিয়ে থাকা অবস্থায় স্বাধীন আস্তে করে চোখ খুলল। দ্বিধার চোখ বড় বড় হয়ে গেল। স্বাধীন ঘুম থেকে জেগে উঠা মুখে হেসে বলল, আমাকে কি সুন্দর লাগছে, পছন্দ হয়েছে? দ্বিধা অস্বস্তিতে পড়ে যায়। চটপট উঠে বসতে নিলেই স্বাধীনের টি-শার্টের বোতামে টান খেল। ব্যথাতুর শব্দ তুলল। আহ, ইস রিল্যাক্স, এত তাড়াহুড়োর কি আছে? দ্বিধা কিছু বলল না, অন্য দিকে তাকিয়ে রইল। স্বাধীন আলতো হাতে বোতাম থেকে চুল ছাড়িয়ে দিল। দ্বিধা আর এক মুহূর্ত নষ্ট না করে উঠে বসে এক প্রকার দৌড়ে ওয়াশরুমে চলে গেল। স্বাধীন শব্দ করে হাসল। দ্বিধা কানে স্বাধীনের হাসির শব্দ আসলো। দ্বিধা লজ্জা লাল হয়ে গেল। সকালে খাবার টেবিলে খাচ্ছে সবাই। শাহাদাত হোসেন সকাল সকাল না খেয়ে বেরিয়ে গেছে বাইরে কাজ আছে বলে। স্বাধীন রেডি হয়ে খেতে বসেছে। আজ কাজ আছে স্বাধীনেরও। স্বাধীন খেতে খেতে সাদিয়া বেগমকে বলল, আম্মু যার যার দাওয়াত দেওয়া আছে দিয়ে দাও, এই শুক্রবারে রিসিপশন হবে। স্বপ্না খাবার ছেড়ে লাফিয়ে দাঁড়িয়ে বলল, সত্যি? আজ সোমবার, তাইলে আর 3 দিন বাকি। এর মধ্যে কেমন কি সবটা পসিবল হবে? হইলে এর মধ্যে করতে হবে না হলে। স্বাধীনের পুরো কথা শেষ করতে দিল না স্বপ্না, তার আগে তাড়াহুড়ো করে বলল, এই না না, সব এর মধ্যেই হবে। কে বলেছে হবে না? অবশ্যই হবে। তুই তোর ফ্রেন্ডদের যারা যারা বাকি ইনভাইট দিস, আমরা এদিকটা সামলে নিব। কি বলো ভাবি, তাই না? দ্বিধা রুটি চিবাতে চিবাতে ওদের কথা শুনছিল। হঠাৎ স্বপ্না দ্বিধাকে টেনে কথা বলায় দ্বিধা স্বাধীনের দিকে তাকিয়ে অনুভূতিহীন নির্জীব হয়ে উত্তর দিল হ্যাঁ। দ্বিধার উত্তর দেওয়া স্বাধীনের পছন্দ না হওয়ায় ভ্রু কুঁচকে গেল। স্বপ্না হুট করে ডিরেক্ট প্রশ্ন করল, ভাবি তুমি খুশি নাও? দ্বিধা কৃত্রিম হাসি মুখে টেনে বলল, কি বলো, খুশি হব না কেন? অবশ্যই খুশি। স্বপ্নাও আর কিছু বলল না, খাতা কলম নিয়ে বসে গেল। স্বাধীন কিছুক্ষণ দ্বিধার মুখের দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল নিজের কাজে। সাদিয়া বেগম ও আত্মীয় স্বজনদের কাছে ফোন দেওয়া শুরু করল। দ্বিধা বসে রইল। স্বচ্ছ তখন নিচে নামল। স্বপ্না স্বচ্ছকে ডেকে উঠল, বলল, স্বচ্ছ ভাইয়া। স্বচ্ছ দাঁড়িয়ে গেল, বুকে অদ্ভুত অনুভূতিরা দলা পাকিয়ে গেল। স্বচ্ছের সাথে সোনার তেমন ভালো সম্পর্ক না হলেও টুকটাক কথা বলে স্বপ্না যখন ভাইয়া বলে ডাকে স্বচ্ছের কোথাও একটা শান্তি পাই। অনুভূতিরা দলা পাকিয়ে যায়। দ্বিধা সহ সাদিয়া বেগম চমকালেন। স্বপ্না উঠে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে স্বচ্ছের সামনাসামনি দাঁড়িয়ে বলল, ভাইয়া তোমার কি আজ থেকে শুক্রবার পর্যন্ত কোনো কাজ আছে? সোনার প্রশ্নে স্বচ্ছের ভ্রু কুঁচকে গেল, বলল, কেন, কোনো দরকার? আরে বলোই না আগে। তেমন কাজ নাই। যাক, তাহলে তো ভালোই হলো। কেন? হ্যাঁ, স্বাধীন ভাইয়ার রিসিপশন, কত কাজ বলো তো, তুমি বসে থাকলে চলবে? তোমারও বাড়ির হিসেবে তো একটা দায়িত্ব আছে নাকি? বসে থাকলে চলবে? স্বচ্ছ একবার দ্বিধার দিকে তাকালো। অতঃপর সোনার দিকে তাকিয়ে বলল, কি কাজ? সে তোমাকে আমি পরে জানিয়ে দিব। এখন খেয়ে নাও। আর শুনো, তুমি কাকে কাকে ইনভাইট করবে করে দিও। স্বচ্ছ উত্তর দিল না। টেবিলের ওপর থেকে পানি খেলো শুধু, তারপর চলে গেল। প্রেমারা 8। তাসনিমতামান্না। সূর্য মেঘের লুকোচুরির খেলা, কখনো কাঠফাটা রোদ তো কখনো নীল আকাশ কালো মেঘে ছেড়ে যাচ্ছে। আকাশের মতোই মৃধার মেজাজ খিটখিটে হয়ে আছে, কখনো ভালো কখনো বা খারাপ। মৃধা নিজের ওপরেই বিরক্ত, কিছু ভালো লাগছে না ওর। দ্বিধার সাথেও কথা হয়নি। একবার মৃধা ফোন দেয় তো দ্বিধা ধরে না, আবার দ্বিধা ফোন দিলে মৃধা ধরে না, আজব কাণ্ড। ক্লাসে মন বসছে না দেখে মৃধা বাড়ি যাওয়ার জন্য উদাত্ত হল। হালিমা, আখি, বিথি অন্য অন্য ডিপার্টমেন্টে। দ্বিধা আর মৃধায় এক ডিপার্টমেন্টে। দুজন বেস্ট ফ্রেন্ডও। মৃধা তীব্র মন খারাপ নিয়ে কলেজ থেকে বেরিয়ে হাঁটতে লাগলো নিজ মনে। মৃধা ইউনিভার্সিটি ছাড়া তেমন বাইরে বের হওয়া হয় না। মৃধা জল্পনা কল্পনা করতে করতে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলো। পায়ের ব্যথা অনুভব করল। একটা রিকশা করে বাড়ির পথে রওনা দিল। কিন্তু ঘটল আরেক বিপত্তি, একটা বাইক এসে সজোরে ধাক্কা দিল রিকশাটাকে। মৃধা ছিটকে পড়ল পিচের রাস্তায়।
হাত ছিলে মাথায় ফেটে রক্তাক্ত হলো, ব্যথায় মৃধার নিউরনগুলো টনটন করে উঠল, চোখ মুখ কুঁচকে পড়ে রইল। রিকশাওয়ালা মামা মাটির ওপরে পড়েছে। তার তেমন কিছু হয়নি। লোকজন রাস্তায় জড়ো হয়ে গেল। মৃধাকে কয়েকটা মেয়ে টেনে তুলল। রিকশাওয়ালা মামা কেউ কয়েকজন তুলল। মৃধা এবার সামনের দিকে তাকালো, একটা হেলমেট পরা ছেলেকে তুলল কয়েকটা লোক, ছেলেটার কোনো ক্ষতি হয়নি। মৃধাকে পাশের দোকানের বেঞ্চে বসানো হলো। পানি খেলো। হাতে মাথার কাটা জায়গায় জ্বালা করছে। মৃধা হাতে ফু দিতে লাগলো। তুমি আমার সাথে হসপিটালে চলো, তোমার মাথা হাত থেকে রক্ত পড়ছে। হঠাৎ চেনা না জানা না অপরিচিত মুখ থেকে তুমি ডাক শুনে মৃধা মাথা তুলে তাকিয়ে কালকের ছেলেটাকে দেখে মৃধার ভ্রু কুঁচকে গেল। এই লোকটার সাথে অ্যাক্সিডেন্টটা হলো। মৃধা চোখ মুখ কুঁচকে বলল, নো নিড, আমি একাই যেতে পারবো। কিছু লোকজন বলতে লাগলো, যান, ওনার সাথে আপনার যা অবস্থা আপনি একা যেতে পারবেন না। মৃধা বিরক্ত হলো। ঝামেলা না বাড়িয়ে বলল, চলুন। স্বচ্ছ আর দেরি না করে একটা সিএনজি ডেকে মৃধাকে উঠিয়ে নিজে উঠল। সিএনজিতে উঠে একজনকে ফোন দিয়ে বলল, বাইকটা নিয়ে যা, এখানটায় আছে। মৃধা স্বচ্ছের থেকে দূরত্ব নিয়ে গুটিসুটি মেরে বসে আছে, যেন স্বচ্ছের গায়ে এক বিন্দু স্পর্শ না লাগে। স্পর্শ লাগলেই যে বিপদ, সর্বনাশ। স্বচ্ছ মৃধার দিকে আর চোখে তাকাচ্ছে। মৃধার অবস্থা দেখে কষ্ট হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? মৃধা এবার তেতে উঠে বলল, এই আপনি আগে তুমি তুমি করা বন্ধ করেন, কত আহ্লাদ, না চেনা নেই জানা নেই তুমি তুমি করে কথা বলছেন। আমি আপনার বউ লাগি নাকি ইচ্ছা মতো ডেকে যাচ্ছেন? আপনি বলে সম্বোধন করলে করেন, না হলে দরকার নাই, একদম তুমি তুমি বলবেন না। একটা মেয়ের মুখে ধমকানো কথা শুনে স্বচ্ছ মজিয়ে গেল, যেন শান্ত কণ্ঠে বলল, ওকে ওকে ঝাঁঝের রানী। এই কি বললেন আপনি? কখন কি বললাম? কলমি মৃধা, ওকে একদম উল্টো পাল্টা নামে ডাকলে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিব। স্বচ্ছ মৃধার কথার প্রত্যুত্তর করল না। স্বচ্ছ মনে মনে মৃধা নামটা আওড়ালো। কোথাও শুনেছে মনে হলো। হসপিটালের এসে মৃধাকে ব্যান্ডেজ করানো হলো, মাথায় তেমন গুরুতর কিছু হয়নি। ডক্টর কয়েকটা মেডিসিন লিখে দিল। স্বচ্ছ মেডিসিনগুলো কিনে দিয়ে বলল, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। মৃধা ঔষধ আর প্রেসক্রিপশনটা নিয়ে বলল, নো নিড, যথেষ্ট করেছেন। আপনার সাথে এখানেও আসতাম না, কিন্তু অনিচ্ছা থাকার সত্ত্বেও আসতে হলো, কি আর করার। আরও কিছু বলার আগে মৃধার ফোন আসলো। ফোন হাতে নিয়ে চোখ জলজল করে উঠল, ফোন ধরে কানে দিয়ে ঝাড়ি দিয়ে বলল, ও ছেমরি, ও কই তুই আমাকে ছাড়া একা একা বিয়ে করে নিলি, এমন মির্জাফর গিরি করতে তোর কোথাও বাদলো না? আবার ফোন ধরস না, একবার সামনে পাই চুল ছিঁড়ে হাতে ধরিয়ে দিব বিয়াদব, আর আমার কাছে ফোন দিছিস কেন? যা, তোর বরের কোলে উঠে বসে থাক। মৃধার ঝাড়ি শুনে স্বচ্ছের চোখ বড় বড় হয়ে গেল। মৃধা কথা বলতে বলতে সিএনজিতে উঠে গেল। স্বচ্ছ হাফ ছেড়ে বাঁচল। বিড়বিড় করে বলল, কি মেয়ে রে বাবা, ঝাঁঝের রানী। বলে হেসে মাথা চুলকে চলে গেল নিজের কাজে। দ্বিধা মৃধাকে থামিয়ে বলল, জানি ক্ষেপে আছিস, জানি না কিভাবে কি করে জানি বিয়েটা হয়ে গেল। এই থাক, একদম ইমোশনাল হলে আমাকে ইমোশনাল করতে আসবি না, আমাকে চিনিসই তো। হ্যাঁ চিনি, আপনার নাম মৃধা না? একদম ফাজলামো করিস না, জানিস আমি কতটা আপসেট, একা একা ক্লাস করতে ভালো লাগে না। আমি ক্লাস করতে আসবো তো। সত্যি, কবে থেকে? রাতের খাবার খাওয়া শেষ করে দ্বিধা আগেই ওপরে চলে এসেছে। স্বাধীন ওপরে এসে দ্বিধাকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দ্বিধা, কি হয়েছে আপনার? মন খারাপ? দ্বিধা তাচ্ছিল্য করে উত্তর দিল, মন থাকলে তো খারাপ হবে? স্বাধীন ভ্রু কুঁচকে গেল, বলল, এভাবে কথা বলছেন কেন আপনি? দ্বিধা এবার স্বাধীনের দিকে তাকিয়ে বলল, কি ভাবে কথা বললাম আমি? আর আমার কাছ থেকে কি রকম ভাবে কথা বলা ডিজার্ভ করেন? স্বাধীন চুপ থেকে কিছুক্ষণ ভেবে বলল, আপনি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন? আমার কষ্ট পাওয়ায় আপনার কি যায় আসে? দ্বিধা, আপনি এমন আজীব বিহেভিয়ার কেন করছেন? আমার ইচ্ছে। স্বাধীন এবার নরম শান্ত কণ্ঠে বলল, বলুন, আমাকে না বললে বুঝবো কিভাবে? আপনার বোঝা লাগবে না, আপনি তো শুধু পারেন আপনার ইচ্ছেগুলো আমার ওপরে চাপিয়ে দিতে। কখনো আমার কাছে জিজ্ঞাসা করেছে এই বিয়েটা আমি করতে চাই কি না? আবার রিসিপশন করছেন, আমার কাছ থেকে আমার মতামতটুকু নিয়েছে? কি মনে হয় আমাকে আমি মানুষ না?
আমার কোনো ইচ্ছে নেই, আপনি যা বলবেন যা করবেন আমার সবটা মেনে নিতে হবে। কেন? আপনি আমার হাজবেন্ড বলে? সবটা মেনে নিতে হবে। স্বাধীন দ্বিধার পুরো কথা মন দিয়ে শুনল, টু শব্দ করল না। স্বাধীন কিছুক্ষণ নীরব থেকে বলল, মানছি আমার ভুল হয়েছে, আমার দোষ। বলুন আপনি কি চান? আমি কিছু চাই না। নিজেই তো সব ডিসিশন নিয়ে নিয়েছেন, আবার আমার কি দরকার? আবারও নীরবতা গ্রাস করল কিছুক্ষণ। স্বাধীন অনুতপ্ত গলায় বলল, দ্বিধা, আম সরি। মানছি ভুল হয়েছে। কিন্তু জানি আপনি বিয়েটা করতে চাননি, তাই এভাবে বিয়েটা করতে হলো। আর রিসিপশনের বিষয়টা আপনার সাথে আমার ডিসকাস করা উচিত ছিল, আমি মানছি। প্রেমারা নয়। তাসনিমতা মান্না। আমাকে কি ক্ষমা করা যায় না দ্বিধা? দ্বিধা তখনও চুপ। আপনি কথা বলুন, না হলে বুঝব কিভাবে? আপনাকে বুঝতে হবে না, ঘুমিয়ে পড়ুন, রাত হয়েছে। কথাটা বলে দ্বিধা চলে যেতে চাইছিল। স্বাধীন দ্বিধার বাহু চেপে ধরল। দ্বিধা চোখ তুলে তাকাতেই স্বাধীন বলল, আমি তো আমার দোষ স্বীকার করছি। আমি সবটা জানতে চাই, কেন বিয়ে করলেন আমাকে? দ্বিধার চোখে চোখ রেখে স্বাধীন বলল, প্রিয় মানুষটিকে হারাতে চাই না বলে। দ্বিধা একটু ভরকালো অদ্ভুত চোখে তাকিয়ে বলল, আমি আপনার প্রিয় হলাম কবে? প্রিয় হতে গেলে তার একটা সাধারণের মধ্যে অসাধারণ কাজই যথেষ্ট। তো আমি কি অসাধারণ কাজটাই বা করলাম? জানেন না, যেদিন আপনি আমাকে আপনার সবটা দিয়ে ভালোবাসবেন, সেদিন বলবো। কথাটা বলে স্বাধীন চললে গেল। দ্বিধা থমকে দাঁড়িয়ে থাকল। কানে স্বাধীনের কথাগুলো বাজচ্ছে। মৃধা বাসায় আসা থেকে বিছানায় শুয়ে বসে কাটাচ্ছে। মায়ের এত ভালোবাসা আদর সহ্য হচ্ছে না। মায়ের ঝাড়ি না খেলে শান্তি হয় না ওর। কিন্তু মা ঝাড়ি দিচ্ছে না। মেয়ের হাতে মাথায় ব্যান্ডেজ দেখে তিনি গলে গেছেন, মাঝে মাঝে ফেসচুয়েসুচ করে কাঁদছে। মৃধার মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ পর পর এসে জিজ্ঞাসা করছে কি খাবে। মৃধা এতে বড্ড বিরক্ত, আবার মায়ের পাগলামি দেখেও তার হাসি পাচ্ছে। মৃধার বাবার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়নি, বাবার কোলে উঠা হয়নি, বাবাকে কখনো ছুঁয়ে দেখা হয়নি। মৃধা যখন হৃদির পেটে 5 মাস, তখন মৃধার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। তখন আত্মীয় স্বজনরা মুখে মুখে পাশে থাকলেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আস্তে আস্তে জমানো টাকা ফুরিয়ে যেতে লাগল। হৃদি তখন দিশাহারা, ছেলেমেয়ে নিয়ে কোথায় যাবে? কি খাওয়াবে? এদিকে তার এই অবস্থা। মৃধার বড় বোন নেহা তখন বুঝতে শিখেছে, ক্লাস 9-এ পড়ে পড়ালেখায় ভালো হওয়ায় টিউশনি শুরু করল 1-2 বাচ্চাদের। মৃধার মা হৃদি গার্মেন্টসে যোগ দিল। জাহিদ তখন ছোট 4-এ পড়ে। আস্তে আস্তে সব সমস্যা কাটিয়ে উঠতে লাগল। মৃধা শুয়ে শুয়ে নিউজ ফিড ঘাঁটছিল। তখন মৃধার মা হৃদি এসে বলল, ঘুমানোর আগে এই 1 গ্লাস দুধ খেয়ে ঘুমা মা। ওফ আম্মু, কি শুরু করলে বলো তো, ভালো লাগে না খেতে? এই বেশি না বকে, চুপচাপ খা, ভালো মুখ দিচ্ছি বলে মাথায় উঠে বসেছিস। শোন আম্মু, আমি তোমাকে ভালো মুখ দিতে বলি নাই, আমি জানি তুমি খ্যাটখ্যাটে। কি বললি তুই? হৃদির রাগী গলার কণ্ঠ শুনে মৃধা একটু ভয় পেল, তুতলিয়ে বলল, কই কি বললাম? তুমি না আজকাল বেশি শুনছ। হৃদি রাগী চোখে তাকিয়ে রইল। মৃধা কথা ঘুরি বলল, আম্মু, তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছি। হৃদি রাগী গলায় বলল, কি কথা? ও যে আমার ফ্রেন্ড আছে না দ্বিধা, ওর বিয়ে হয়ে গেছে। হৃদি অবাক গলায় বলল, কি? কবে? হুট করেই? আমিও জানতাম না, দেখতে আসলো আর বিয়ে হয়ে গেল। ওমা, তাই নাকি? ছেলে কেমন? কি করে? ছেলে ভালো। শুনেছি অ্যাডভোকেট, ও যে স্বাধীন আহমেদ, সবাই এক ডাকে চিনে। যাক আলহামদুল্লিলাহ। দেখছিস মেয়েটার কত ভাগ্য, ছেলেটা ভালো, আমিও দেখেছি টিভিতে। তোর যে কি হবে এই টেনশনে আমার ঘুম হয় না। ওফ আম্মু, কি শুরু করলে? যাও তো, আমি ঘুমাবো। তুমি ঘুমাবা নাকি ফোন টিপোবা আমার জানা আছে। বাড়িতে বিয়ের ধুম লাগছে। স্বপ্না একাই হইচই করে বাড়ি মাথায় করে রাখছে। আত্মীয় স্বজনরা অনেকে চলে এসেছে। দ্বিধা নতুন বউয়ের মতো লাল রঙের শাড়ি পরে বসে আছে। লোকজন আসছে, কথা বলছে। স্বাধীনের মামির প্রশ্নে দ্বিধা হোঁচট খাচ্ছে বারবার। খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে। এই যেমন একটু আগে প্রশ্ন করল, তোমাদের কি প্রেমের বিয়ে? এভাবে লুকোচুরি করে বিয়ে করলে? দ্বিধা দ্বিধায় পড়ে যায়, কি উত্তর দিবে বুঝতে পারল না। চুপ করে রইল। তখনই স্বাধীনের মামি দ্বিধার খুঁত ধরে বলল, কেমন বিয়াদব বউ এনেছ আপা, গুরুজনেদের কথার উত্তর দেয় না।
দ্বিধা মাথা নিচু করে বলল, সরি মামি, আসলে আমি বুঝতে পারছিলাম না কি উত্তর দিব। দ্বিধা, তুমি থামো। আর তোমাকেও বলি, হারি ভাবি আশা থেকে মেয়েটাকে প্রশ্নের উপরে রেখেছ। আর কি সব প্রশ্ন করছো? হ্যাঁ, ওদের প্রেমের বিয়ে নয়, আমি তো তোমাকে বললাম। আপা, তুমি এই ছেলের বউয়ের জন্য আমার সাথে এইভাবে কথা বলছো? দেখবো ছেলের বউ কেমন দেখে। আচ্ছা দেখো, এখান রান্নাঘরে এসো। সাদিয়া টেনে নিয়ে গেল। দ্বিধার হুট করে মন খারাপ হয়ে গেল, সোফা ছেড়ে রুমে চলে আসলো মিথ্যা অজুহাত দিয়ে। রুমে এসে জানালা ধরে মেঘলা আকাশের দিকে তাকিয়ে নিজ মনে বলল, সংসারে নানা মানুষ, ভিন্ন ভিন্ন তাদের চিন্তাধারা সকলের। সংসারের সকলের মন জুগিয়ে চলা যায় না, এটা তো পসিবেলও না। তবুও কেন আমার মন খারাপ হচ্ছে? দ্বিধা বেশিক্ষণ একা থাকতে পারল না। স্বপ্না সহ আরো কাজিনরা ওপরে এসে দ্বিধাকে ঘিরে বসল। কে কি রঙের জামা পরবে নাকি শাড়ি পরবে, কে কেমন মেহেদি দিবে, এসব নিয়ে আলোচনায় বসল। আজ সন্ধ্যায় সকলে মিলে শপিংয়ে গেল। স্বাধীন সারাদিন বাসা ছিল না, কাজে ব্যস্ত ছিল। সন্ধ্যায় স্বাধীনের ক্লান্ত মুখ দেখে দ্বিধার খুব মায়া হলো, তারপরও সারাদিন পর স্বাধীনকে দেখে মুখে হাসি। স্বাধীন দ্বিধার পাশাপাশি এসে দাঁড়াতেই দ্বিধা সুযোগ বুঝে বলল, আপনার কষ্ট হচ্ছে? আসার দরকার ছিল না। স্বাধীন ক্লান্ত মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, উহুম, কারোর হাসি মুখ দেখে আমার ক্লান্তি চলে গেছে। দ্বিধা বুঝল তার কথা বলছে। লজ্জা পেল। মনে মনে নিজেকে গালি দিল। দ্বিধার শপিংয়ে সব জিনিসপত্র কেনা হলো স্বাধীনের পছন্দে। দ্বিধার সাথে মিলিয়ে স্বাধীনও কিনল। কেনাকাটা করতে করতে সকলে ক্লান্ত হয়ে রেস্টুরেন্টে ঢুকল। এত ক্লান্তির পর দ্বিধার খেতে ইচ্ছে না হলেও জোর করে খেল। ফলস্বরূপ বাড়িতে যাওয়ার জন্য উদাত্ত হতেই বেশ কিছু দূর গিয়ে দ্বিধা বলল, গাড়ি থামান। হুট করে গাড়ি থামাতে বলায় স্বাধীন বলল, কেন? থামান প্লিজ। স্বাধীন ফাঁকা জায়গা দেখে গাড়ি থামালো। দ্বিধা দেরি না করে গাড়ি থেকে নেমে দূরে গিয়ে বমি করে দিল। স্বাধীন দ্বিধাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। পানি দিল। গাড়ি থেকে কাজিনরা নেমে এসে বলল, ভাবির কি হলো? প্রেগন্যান্ট হয়ে গেল নাকি এত তাড়াতাড়ি? স্বাধীন ধমক দিয়ে উঠল। দ্বিধার এদিকে খেয়াল নেই। বাতাসের মতো খবর ছড়িয়ে পড়ল দ্বিধা প্রেগন্যান্ট। স্বাধীনের মামি আবারও কথা বলার সুযোগ পেয়ে বলল, আমি আগেই বলছিলাম এটা প্রেমের বিয়ে, আকাম করে লুকিয়ে বিয়ে করে নিয়েছে। মামি, আপনার ফালতু কথা আমার সামনে বলবেন না। মানুষ কি শুধু প্রেগন্যান্ট হলেই বমি করে? গ্যাস্ট্রিকের জন্যও করে, তাই মূর্খের মতো কথা বলবেন না। মামির মুখ থমথমে হয়ে গেল। প্রেমারা 10। তাসনিমতামান্না। চারিদিকে হৈহট্টগোল, হাই ভলিউমে গান, নাচ, হাসাহাসিতে মেতে আছে সকলে। দ্বিধা মাথা ব্যথা নিয়ে বসে আছে। এতক্ষণ বসে থাকায় মাঝায়ও অসম্ভব ব্যথা করছে। এর মধ্যে থেকে উঠে রুমে যেতেও কেমন লাগছে, ব্যাপারটা সকলের চোখে লাগবে। তাকে নিয়েই তো এত আয়োজন, সে চলে গেলে কিভাবে হবে? দ্বিধার কষ্ট হলেও হাসি মুখে মেহেদি হাতে দিয়ে বসে আছে। সকলের সাথে হাসি মুখে কথা বলছে। স্বাধীনকে দেখা যাচ্ছে না। দ্বিধার পাশ থেকে সকলে উঠে নাচতে গেল। দ্বিধা টানাটানি করলেও দ্বিধা গেল না। ক্লান্ত হয়ে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল। মাথায় কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে চোখ খুলে দেখল স্বাধীন দ্বিধার পাশে বসে মাথায় মসেজ করে দিচ্ছে। দ্বিধা সোজা হয়ে বসল। মাথা ব্যথা করছে? না, ঠিক আছি। আমি এজন্য বিয়েতে এসব অনুষ্ঠান করতে চাইনি, আপনার কষ্ট হবে বলে, কিন্তু আমার বোন। ঠিক আছি আমি। হুম। আপনার ফ্রেন্ডরা আসেনি? না, কাল আসবে। ও হ্যাঁ। স্বাধীন চুপ করে দ্বিধার পাশে বসে রইল। কিছুক্ষণ পর স্বাধীন বলল, খেয়েছেন কিছু? হ্যাঁ, পকোড়া খেয়েছিলাম। আপনি খেয়েছেন? কথার পিঠে কথা বলতে নিলেই সব কাজিনগুলো এসে দ্বিধা আর স্বাধীনকে টেনে স্টেজে নিয়ে গেল। দ্বিধা স্বাধীন নাচল না, দাঁড়িয়ে হাতে তালি দিতে লাগলো। সকলে ওদের দুজনকে ঘিরে নাচতে লাগলো। স্বাধীন খেয়াল করল স্বচ্ছ দূরে দাঁড়িয়ে দেখছে। স্বাধীন স্টেজ থেকে নেমে স্বচ্ছের পাশে এসে দাঁড়ালো। স্বচ্ছ অদ্ভুত চোখে তাকিয়ে আবার সামনের দিকে তাকালো। স্বাধীন স্বচ্ছের দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকলো। স্বচ্ছ আর চোখে খেয়াল করে বলল, কিছু বলবে? স্বাধীন স্বচ্ছ সম্পর্কটা অদ্ভুত, কখনো তুই আবার কখনো বা তুমি, সেটা তাদের উপরে ডিপেন্ড করে। স্বাধীন বলল, তুমি কি কখনো শুধরাবে না?
নান অফ ইউর বিজনেস। জানি, কিন্তু তবুও ঠিক হও, সময় থাকতে থাকতে আমি চাইছি না তুমি কোনো ঝামেলায় জড়াও। স্বচ্ছ চুপ করে রইল। স্বাধীন আবার বলল, আমি কিন্তু জানি তুমি কোন খেলায় মেতেছ। সময় থাকতে শুধরে যাও। স্বচ্ছ স্বাধীনের দিকে এক পলক তাকালো। স্বাধীন হেসে বলল, আজ যখন তোমাকে পেয়েছি, আশা করি কাল আমার বিশেষ দিনেও তোমাকে আমার পাশে পাব। স্বচ্ছ স্বাধীনের মুখ পানে চেয়ে চেয়ে দেখল। স্বাধীন উঠে নিচে চলে গেল। কিছুক্ষণ পর সাদিয়া ওপরে এসে সকলকে বলল, তোমরা সকলে এনজয় করো। দ্বিধার রেস্টের প্রয়োজন। সকলে মেনে নিল। দ্বিধা ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই যেন শান্তি ফিরে পেল। তন্দ্রা ভাব আসতেই দরজা খুলে স্বাধীন খাবার নিয়ে আসলো। দ্বিধা চমকে লাফিয়ে উঠে বসল। ভয়ার্ত চোখে স্বাধীনের দিকে তাকালো। স্বাধীন হেসে ফেলল, বলল, রিল্যাক্স, আমি অন্য কেউ নয়। না মানে হুট করে তো সেজন্য। হ্যাঁ বুঝতে পারছি। খাবার আনছি, খেয়ে নেন। আপনি খেয়েছেন? না, আপনার কষ্ট হচ্ছে, আমি আপনাকে খাইয়ে দিই। দ্বিধা চমকে গেল, বড় বড় চোখ করে স্বাধীনের দিকে তাকিয়ে রইল। অনুভূতিগুলো শূন্যে রঙিন ডানা মেলে আকাশে উড়াল দিল। কথা বলার মতো শব্দ খুঁজে পেল না। যেন খুশিতে বাকহারা হয়ে গেল। দ্বিধার মনে হলো মনের মতো একটা কেয়ারিং হাজবেন্ড পেয়েছে, যেমনটা ও চাইতো ঠিক তেমনটা। কতটা ভাগ্যবতী হলে এমন হাজবেন্ড পাওয়া যায়। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে স্বাধীন ততক্ষণে তান্দুরি রুটি ছিঁড়ে দ্বিধার মুখের কাছে ধরল। দ্বিধা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে খাবারটা মুখে পুরে চিবাতে লাগল। আপনিও খান, আপনিও তো খাননি। কথাটা বলে দ্বিধা সামনে বসা সুদর্শন পুরুষটাকে একমনে দেখতে লাগল। স্বাধীন তাকালে দ্বিধা চোখ সরিয়ে নিল। স্বাধীন মুখ টিপে হেসে বলল, লুকিয়ে দেখার কি আছে, আমি তো আপনারই মন ভরে দেখুন। স্বাধীনের কথা শুনে দ্বিধার বিষম লেগে গেল। স্বাধীন ব্যস্ত হয়ে পানি দিল। আর খাবার পুরোটা সময় কেউ কোনো কথা বলল না। দ্বিধা লজ্জা পেয়ে আর স্বাধীনের দিকে তাকায়নি, মুখ নিচু করেছিল। অনুষ্ঠানে দ্বিধাকে লাল রঙের শাড়ির সাথে গর্জিয়াস সাজ, স্বাধীন কালো কোট প্যান্ট, দুজনকে পাশাপাশি বেশ মানিয়েছে। গেস্টরা একে একে এসে পরিচিত হয়ে নিচ্ছে। দ্বিধা ও হাসি মুখে সকলের সাথে কথা বলছে। দ্বিধার বাবা মা আসলে দ্বিধা তাদের জড়িয়ে ধরে কেঁদে ফেলল। দ্বন্দ্ব বলল, কি রে দ্বিধা, কা বাচ্চু, কেমন আছিস? তুই আমার ছোট। সো আট। দ্বিধা রেগে বলল, আমার মুন্ডু। দ্বন্দ্ব এবার বাবা মায়ের চোখ রাঙানোতে ভালোভাবে বলল, কেমন আছিস আপনি? দ্বিধা অভিমান করে বলল, তোদের ছাড়া ভালোই আছি। তোরাও তো ভালো আছিস না? আমার মতো আপদকে বাড়ি থেকে বিদায় করে। দ্বন্দ্ব আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো করে বলল, সে আর বলতে, বিন্দাস আছি। দ্বিধার অভিমান পাহাড়ে গিয়ে ঠেকল। দ্বিধা বাবা মা স্বাধীনের বাবা মায়ের সাথে কথা বলতে গেছে। দ্বন্দ্ব আগুনে ঘি ঢেলে স্বাধীনের পাশে গিয়ে দাঁড়ালো। দ্বিধার রাগে দুঃখ কান্না পেল। কিছুক্ষণ পর দ্বিধার ফ্রেন্ডরা আসলো। মৃধা তো দ্বিধাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে, যেন কত জন্ম পর দেখা হলো। দুজন দুজনের প্রাণ কি না। গেস্টরা আসায় দ্বিধার ফ্রেন্ডরা স্টেজ থেকে নেমে দূরে দাঁড়ালো। মৃধা শাড়ি ঠিক করতে করতে হাঁটছিল। ধাক্কা খেয়ে দু কদম পিছনে গেল, চোখ তুলে স্বচ্ছকে দেখে অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? প্রেমারা 11। তাসনিমতামান্না। মৃধা শাড়ি ঠিক করতে করতে হাঁটছিল। ধাক্কা খেয়ে দু কদম পিছনে গেল, চোখ তুলে স্বচ্ছকে দেখে অবাক কণ্ঠে বলল, আপনি এখানে? স্বচ্ছ ও অবাক না হয়ে পারল না। যাকে বলে ডাবল অবাক, একে তো মৃধাকে শাড়িতে প্রথম দেখছে, তার ওপরে আবার মৃধাকে এখানে দেখে ডাবল শর্ট পেয়েছে। বলল, তুমি এখানে কি করছো? মৃধা রেগে গেল, আবার তুমি? সরি সরি, তুমি না, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে? আমি প্রশ্নটা আগে করেছি মানে আপনার উত্তরটা আগে দেওয়া উচিত। স্বচ্ছের ভ্রু কুঁচকে গেল। ভাবনায় পড়ে গেল কি উত্তর দিবে। স্বচ্ছকে চুপ থাকতে দেখে মৃধা আবারও বলল, এই যে হ্যালো, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করছি। স্বচ্ছ দিশেহারা হয়ে গেল। তার পরিচয় কি? কে সে? এ বাড়ি কে হয় সে? মস্তিষ্কে তন্নতন্ন করে প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো। কিন্তু সবটা ফাঁকা লাগলো, প্রশ্নের উত্তর খুঁজে পেল না। কি উত্তর দিবে সে? এ বাড়ির আশ্রিতা? কোথা থেকে? স্বাধীন এসে বলল, এ বাড়ির ছোট ছেলে। আমার ভাই। আপনারা কি দুজন দুজনকে চিনেন?
মৃধা সন্দিহান চোখে মুখে হাসি আনলো বলল, না ভাইয়া আসলে তেমন নয়। ওনার বাইকের সাথে আমার রিকশার ধাক্কা লাগছি। ও মাই গড, কবে কখন? আপনাদের লাগেনি তো? না ভাইয়া, ঠিক আছি। একটু চোট লাগছিল বাট ইট ওকে। ওহ, থ্যাংক গড। ও তো বাসায় এসে কিছুই বলে না। স্বচ্ছ স্বাধীনের দিকে অদ্ভুত চোখে তাকালো। স্বাধীন হাসল কানে কানে বলল, বাইরের লোকের কাছে নিজেকে ছোট করা বা কনফিউজড হয়ে যাওয়ার আর পার্সোনাল প্রবলেম ও জানতে দেওয়ার কোনো মানে হয় না। স্বাধীন হেসে মৃধাকে বলল, আপনারা কথা বলেন, আমি ওদিকটায় যাচ্ছি, কোনো প্রয়োজনে অবশ্যই বলবে। জি অবশ্যই ভাইয়া। স্বাধীন চলে যেতে স্বচ্ছ মৃধাকে বলল, কেমন আছেন? ভালো না থাকলে কি এখানে আসতাম? সব সময় এমন ঝাঁজ মেশানো গলায় কথা বলেন কেন? মনে হয় আমি আপনার শত্রু? আমি তো জাস্ট নর্মালি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনিও নর্মালি অ্যান্সার দিতেন, তা না এমন ভাবে বলছেন যেন হুমকি দিচ্ছেন। মৃধা চোখ ছোট ছোট করে বলল, আপনার মতো ছেলেদের আমার ভালো মতো চেনা আছে, ভালো মুখ দিলেই গাছে উঠে বসবেন। হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো ছেলে? মৃধা জোরপূর্বক হেসে বলল, আই মিন আপনার মতো এত ভালো ছেলে কোথায় পাওয়া যায় বলুন তো? হোয়াট? আপনি কি আমাকে ইনসাল্ট করছেন? আর এমন ভাবেই বা কথা বলছেন কেন? আমি আপনার কি বা ক্ষতি করলাম? জানেন না কি ক্ষতি করছে? ভুলে গেলেন? আপনি একটা খারাপ লোক। ভালো লোকেরা কখনো সিগারেট খায় না, স্মোক করে না, বুঝলেন? স্বচ্ছ ভাবলেশীন হয়ে জবাব দিল, বুঝলাম আর মানলাম তো আমি খারাপ। কথাটা বলে গটগট পায়ে চলে গেল। মৃধা ও স্বচ্ছকে ভেঙ্গিয়ে শাড়ির কুচি ধরে স্বচ্ছকে বকতে বকতে দূরে দাঁড়িয়ে থাকে হালিমা, আখি, বিথির কাছে গেল। তারা সন্দিহান চোখে মৃধার দিকে তাকিয়ে আছে। সেটা দেখে মৃধা বলল, কি সমস্যা? আমার কি রূপ বেয়ে বেয়ে পড়ছে? এভাবে তাকিয়ে আছিস কেন? হালিমা বলল, ও ছেলেটা না, ও ছেলের সাথে তোর আবার এত কি কথা? প্রেম করতে যায়নি ও ছেলে এখানে কেন সেটা শুনছিলাম। আখি কৌতূহলী হয়ে বলল, কি বলল? কি বা কে হয়? দ্বিধার দেবর। সবাই ফাটা চোখে তাকিয়ে একসাথে বলল, কি? জি। আখি বলল, তাহলে আমার সাথে ওর সেটিংটা দ্বিধায় করে দিতে পারবে? মৃধা চোখ মুখ কুচকে নাক সিটকে বলল, ছি, ও ছেলেকে তোর এত পছন্দ হইছে? বিথি হেসে বলল, আরে ওর তো সবাইকে ভালো লাগে। এখন যদি এখান থেকে একটা টাকলা ব্যাটা যায় তখনও আখি বলবে দোস্ত ক্রাস খাইছি, তাই ওর ব্যাপারটা এত সিরিয়াসলি নেওয়ার মতো কিছু হয়নি। বিথির কথায় বিথিসহ হালিমা, মৃধা হেসে উঠল। আখি গোমরা মুখ হয়ে বলল, তোরা আমাকে এমন ভাবে বলতে পারলি? বাবা মা, ভাই, ফ্রেন্ডগুলো চলে যাওয়ার সময় দ্বিধার বড্ড মন খারাপ হলো। মন চাইছে ছুটে চলে যেতে তাদের সাথে। কিন্তু তার হাতপা তো অদৃশ্য শিকল দিয়ে বাধা, চাইলেও যেতে পারবে না। স্বাধীন যেতে দিতে চাইলেও দ্বিধা গেল না। বিয়ের পর প্রথম নিজের বাড়ি যাবে, তাও স্বামী ছাড়া। এটা চোখে লাগবে। এদিকে স্বাধীনেও সময় নেই, সেজন্য আর যাওয়া হলো না। তবে স্বাধীন কথা দিয়েছে সময় নিয়ে হুট করে একদিন গিয়ে সারপ্রাইজ দিবে। সকলে এমন ফ্রি মাইন্ডের মনের মতো জামাই পেয়ে খুশি। অনুষ্ঠান শেষ হলো রাত 11টার দিকে। দ্বিধা ক্লান্ত শরীরে গা থেকে গহনাগুলো খুলে ড্রেসিং টেবিলের ওপরে রাখছে। শরীর আর চলছে না, যেন রাতে ঠিক মতো ঘুম হয় না। নতুন জায়গায় এসে তার ওপরে আবার বিয়ের ধকল দ্বিধা আর নিতে পারছে না। স্বাধীনও বড্ড ক্লান্ত। স্বাধীন রুমে এসে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, আপনি ওনাদের সাথে গেলেই পারতেন, আমি না হয় কদিন পরে গিয়ে নিয়ে আসতাম। দ্বিধা কথা ঘুরিয়ে বলল, খেয়েছেন আপনি? আপনার পাশে বসেই তো খেলাম, মনে নাই? ও হ্যাঁ, আসলে ভুলে গেছিলাম। না, বরং আপনি কথা ঘুরাতে চাইছেন। হ্যাঁ, তাই সে ব্যাপারে কথা না বেরানোই শ্রেয়। কিন্তু আপনার কষ্ট হচ্ছে আমি জানি, রাতে ঠিক মতো ঘুমাতে পারেন না, এপাশ ওপাশ করেন। দ্বিধা চুপ থাকলো, উত্তর দিল না। পাশ কাটিয়ে থ্রি পিচ নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। স্বাধীন দীর্ঘ শ্বাস ফেলে ফোনে ইমেইল চেক করতে লাগল। দ্বিধা ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। স্বাধীন ফ্রেশ হয়ে এসে দ্বিধাকে ডেকে বলল, দ্বিধা শুনছেন? ঘুমিয়ে গেলেন নাকি? না, বলুন। কাল থেকে রেগুলার ইউনিভার্সিটিতে যাবেন। আপনার সামনে ফাইনাল এক্সাম, খেয়াল আছে আপনার? দ্বিধা ছোট করে উত্তর দিল, হুম।
কাল থেকে যাবেন আর আপনার বইগুলো তো নেই এখানে, কাল ক্লাস করে গেটের সামনে দাঁড়াবেন, আমি আপনাকে নিয়ে ও বাড়িতে যাব, কাল থেকে পরশু আসব। দ্বিধা খুশিতে বাকবাকুম হয়ে উঠে বসল। ক্লান্তিগুলো যেন নিমিষেই উধাও হয়ে গেল। গলায় উচ্ছ্বাস ঢেলে আবেগী হয়ে বলল, সত্যি? দ্বিধার আনন্দে চিকমিক করা চোখ মুখ দেখে হেসে বলল, হ্যাঁ, কিন্তু আপনার না কাল কাজ আছে। ওটা ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, আম্মু আর স্বপ্নাকেও নিয়ে যাবেন? আম্মু যাবে না। স্বপ্না নাচতে নাচতে যাবে। খুশি? দ্বিধা হেসে বলল, আকাশ ছোঁয়া, প্রেমারা 12। তাসনিমতামান্না। স্বাধীন ড্রাইভ করতে করতে দ্বিধার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলল, সাবধানে থাকবেন আর আমি না আসা পর্যন্ত গেটের সামনে থেকে কোথাও যাবেন না। আমি বাচ্চা না। আমার থেকে বড় তার নন, তাই আপনি আমার কাছে বাচ্চা। দ্বিধা রেগে মুখ ফুলিয়ে বলল, তাহলে এই বাচ্চাকে বিয়ে করলেন কেন? আপনার থেকে বড় কাউকে বিয়ে করতেন। স্বাধীন শব্দ করে হেসে বলল, কথাটা মন্দ বলেননি তো। তাহলে কি এখন আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করবেন? স্বাধীন করে গাড়ি থামিয়ে দিল। দ্বিধা ঝুঁকে গেল। দ্বিধা ভ্রু কুঁচকে বলল, কি হলো, এভাবে হঠাৎ গাড়ি থামালেন কেন? আপনার ইউনিভার্সিটি এসে গেছে। দ্বিধা খেয়াল হলো এতক্ষণ কথার মাঝে তার খেয়াল ছিল না। দ্বিধা গাড়ি থেকে নামতে নামতে বলল, ও আসলে খেয়াল ছিল না, আপনি যান, আমি গেলাম। স্বাধীন দ্বিধাকে ডেকে উঠল। দ্বিধা। দ্বিধা পিছাতে ফিরে তাকালো। স্বাধীন বলে উঠল, আপনি ছাড়া আমার লাইফে কেউ ছিল না আর আসবেও না, তাই এটা নিয়ে এত টেনশন করবেন না। কথাটা বলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। দ্বিধার মুখে এক চিলতে হাসি ফুটল। হাসি মুখে কলেজে ঢুকল। চারিদিকে খেয়াল হতেই ভ্রু কুঁচকে গেল। কলেজ চত্বরে কেমন ফাঁকা ফাঁকা লাগল। দ্বিধা মনে প্রশ্ন জাগল, কিছু কি হলো কলেজে এমন ফাঁকা ফাঁকা লাগছে? দ্বিধা আর কিছু না ভেবে সোজা ইংরেজি ডিপার্টমেন্ট চলে গেল। ক্লাস শুরু হতে এখনো 10 মিনিট বাকি। ক্লাসে এসে দেখল তেমন কেউ নেই, ছেলেরা নেই বললেই চলে, মাত্র 2 জন টপার আছে। মৃধা লাস্টের ব্রেঞ্চে একা বসে ফোনের মধ্যে ডুবে আছে। দ্বিধা দ্রুত পায়ে মৃধার পাশে দাঁড়িয়ে মাথায় ঠুয়ো মেরে বলল, কি রে সাতচুন্নি, কেমন আছিস? মৃধা চমকে মাথা উঠিয়ে দ্বিধাকে দেখে বলল, এসেই মারা শুরু করছিস? আসলে দিনটাই খারাপ। দ্বিধা বসতে বসতে বলল, কেন, কি হলো আবার? কি আবার হবে? তোর হাতের মার খেতে হলো। ফাউল কথা বাদ দিয়ে বলল, কলেজ কেমন যেন মরা মরা। সেটা তো কেউই বুঝতে পারছে না, বইন কি যে হচ্ছে তলে তলে। কি হচ্ছে সেটা তো জানি না, শুধু জানি কিছু তো একটা হচ্ছে। ওদের কথার মাঝে স্যার চলে আসলো। ক্লাস চলাকালীন সময়ও দুজনে এত দিনের রাখা কথাগুলো ফুসুর ফুসুর করে বলতে লাগলো। স্যার কয়েকবার ওয়ার্নিং দিলেও ওদের ফুসুর ফাসুর থামল না। শেষে না পেরে স্যার দুজনকেই ক্লাস থেকে বের করে দিল। ক্লাসের বাইরে এসে দুজনে আনমনা হয়ে হেসে উঠল। মৃধা বলল, ক্লাসে না গিয়ে ক্যাম্পাসে বসে গল্প জুড়ে দিলেই হতো, শুধু শুধু স্যারকে খেপালাম। দ্বিধা আবারও হেসে উঠল। বলল, হুম। বিথি, হালিমা, আখি ওরা কই? ওদের তো মনে হয় এখন ক্লাস নেই, চল, কৃষ্ণচূড়া গাছের নিচে বসে গল্প করছে মনে হয়। চল। গিয়ে দেখল সত্যি তাই। 5 জনে গল্প জুড়ে দিল। আর কোনো ক্লাস করল না। বান্ধবীরা গল্প জুড়ে দিলে কখন যে কোন ফাঁক দিয়ে নিমিষেই সময় চলে যায় কারোর খেয়াল থাকে না। 1 ঘন্টা গল্প করে দ্বিধার ফোনে ফোন আসলো। রং নম্বর দেখে কেটে দিতে গিয়ে ও ফোন কানে দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, বরের নম্বর সেভ করে রাখনো, কেমন বউ আপনি? দ্বিধা দাঁত দিয়ে জিভ কাটল। দ্রুত বলল, না মানে আমি জানতাম না আসলে। দ্বিধার কথা শেষ করতে না দিয়ে স্বাধীন বলল, বাইরে আসুন, আমি ওয়েট করছি। এত তাড়াতাড়ি আপনার কাজ শেষ হয়ে গেল? হুম। দ্বিধা ফোন কেটে মন খারাপ করে বলল, থাক তোরা বাকি ক্লাসগুলো কর, আমি চলে যাচ্ছি, উনি এসেছে। বিথি হেসে বলল, সে তো আমরাও বুঝতে পেরেছি তোমার উনি এসেছে। দ্বিধা বিথির বাহুতে চাপড় মেরে বলল, তোরা না খুব ফাজিল। মৃধা দ্বিধার থুতনি ধরে নাড়িয়ে বলল, ওলে বাবুটাও দেখি এখন লজ্জা পেতে শিখে গেছো। হালিমা বলল, তা এত কথা বললি, বাসর রাতে কি হলো সেটা তো বললি না। দ্বিধা বোকার মতো প্রশ্ন করল।
কি হবে? আখি বলল। কি হবে বা হয় বুঝো না বেবি। দ্বিধা বিরক্ত হয়ে বলল। থাক তোরা গেলাম আমি কাল না হয় পরশু আসব। দ্বিধা আর দাঁড়ালো না, দ্রুত পায়ে চলে গেল। দ্বিধার যাওয়ার দিকে তাকিয়ে সকলে উচ্চ সুরে হেসে উঠল। দ্বিধা একবার পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছু না বলেই চলে গেল। ওরাও আর বেশিক্ষণ না থেকে ক্যান্টিন থেকে খেয়ে যে যার ক্লাসে গেল। গেটের বাইরে আসতেই দ্বিধা স্বাধীনের গাড়ি দেখতে পেল। গাড়িতে উঠে বসতেই স্বপ্না পিছন থেকে ভাও বলে উঠল। দ্বিধা ভয় পেয়ে সিটের সাথে লেগে গেল। স্বপ্না হেসে উঠল। স্বাধীন স্বপ্না ধমক দিয়ে বলল, এমন কেউ করে? স্বপ্না হাসি চাপিয়ে বলল, সরি ভাবি, এত ভীতু আমি জানতাম নাকি। কথাটা বলে আবারও হাসতে লাগলো। দ্বিধা মুখ গোমরা করে রইল। ক্লাস শেষে কাঠফাটা রোদে ভ্যাপসা গরমে মৃধা হেঁটে যেতে লাগলো। রিকশা সিএনজি যাকেই ডাকছে সেই যাবে না বলছে। বিরক্তিতে মৃধার মাথা ফেটে যাচ্ছে। কিছু দূর যেতেই ফাঁকা জায়গা দিয়ে হাঁটছিল মৃধা, কোথা থেকে মাইক্রো এসে মৃধার মুখ চেপে গাড়িতে উঠিয়ে নিল। ঘটনাটা এতই তাড়াতাড়ি ঘটল মৃধা কিছু বুঝে উঠতে বা আত্মরক্ষা করার সুযোগটুকু পেল না। চলবে ইনশাআল্লাহ। প্রেমারা 13 তাসনিমতামান্না। স্বাধীন দ্বিধা বাসায় আসতেই হইচই পড়ে গেল। দ্বিধার মা তো কি করবে কি না করবে দিশেহারা হয়ে গেল। নতুন জামাই আজ প্রথম বাসায় এসেছে বলে কথা। দ্বিধা বাবা খবরটা পাওয়া মাত্র কাজ ফেলে বাজারে ছুটেছে। এন্দবদু বাসায় নেই, স্কুলে। সবাইকে এত ব্যস্ত হতে দেখে দ্বিধা অবাকে শীর্ষে চলে গেছে। তার দিকে কারোর খেয়াল নেই, সব যত্ন নতুন জামাই এর। আর এতদিন পর যে সে বাসায় আসলো, তার কোনো দাম নেই। সবাই তাকে ভুলে গেল ভেবেই আকাশ ছোঁয়া অভিমান হলো। মুখ আধার করে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে এসে শাওয়ার নিয়ে রুমে এসে দেখল স্বাধীন দ্বিধার খাটে হেলান দিয়ে বসে আছে। দ্বিধা স্বাধীনকে পাত্তা না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ভেজা চুলগুলো মুছতে লাগল। স্বাধীন বলল, কি হয়েছে, মুখটা এমন করে আছেন কেন? আমার মুখ আমার ইচ্ছে। বাবা, রেগে আছেন মনে হচ্ছে। না, তাহলে কি হয়েছে? কিছু হয়নি বললাম না। কি হবে আমার আবার? স্বাধীন আর দ্বিধাকে ঘটালো না। উঠে ফ্রেশ হতে গেল। দ্বিধা চুল মুছে সনার খবর নিতে গেল। স্বপ্না, আসবো? স্বপ্নাও তখন তোয়ালে দিয়ে মুখ মুছছিল। বলল, আরে কি বলো ভাবি, তোমাদের বাড়ি আর তুমি কি না আমার কাছ থেকে পারমিশন নিচ্ছ? পারমিশন নেওয়া কি অপরাধ নাকি? অবশ্যই। মোটেও নয়। রুমটায় তুমি আছো মানে রুমটা তোমার এখন। আর তোমার একটা প্রাইভেসি আছে। আমি আমার বাড়ি বলে হুটহাট ঢুকে পড়লে তোমার রাগ হবে, অস্বস্তিতে পড়বে। তাই যে কারো রুমে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢোকাটা একটা কমন সেন্সের মধ্যে পড়ে। স্বপ্ন হেসে বলল, আসলেই ভাবি তুমি ঠিক বলেছ। আমি এত গভীরভাবে ভাবি নাই। আচ্ছা, তোমার কোনো প্রবলেম হচ্ছে না তো? স্বপ্না দ্বিধার গাল টিপে বলল, সুইট ভাবি, না গো, কোনো প্রবলেম হচ্ছে না। দ্বিধা সোনার বাচ্চামো দেখে বলল, তুমি বাচ্চা, কোনো প্রবলেম হলে বলো। ওকে। আচ্ছা, তুমি রেস্ট নিয়ে নাও, আমি তোমাকে লাঞ্চের সময় ডাক দিব। ওকে। দ্বিধা রান্নাঘরে এসে মাকে পিছন থেকে গলা জড়িয়ে ধরে রাখল। দ্বিধার মা আদুরে কণ্ঠে বলল, আমার বাবুই পাখি কি হয়েছে? কষ্ট হয়েছে, খুব কষ্ট। কষ্ট হয়েছে, আস্তে আস্তে সয়ে যাবে। আমারও আগে কষ্ট হতো মাকে ছাড়া থাকতে। দ্বিধা ওভাবে মায়ের গলা জড়িয়ে ধরে পড়ে রইল। বাবার গলার আওয়াজ পেতে গ্লাসে করে ঠান্ডা পানি নিয়ে গেল। দ্বিধাকে দেখতে পেয়ে দ্বিধার বাবা আবেগে আপ্লুত হয়ে বলল, মা তুই এসেছিস? গ্লাসটা দিয়ে বলল, হ্যাঁ, তোমরা তো আমাকে বলেই গেছো। দ্বিধার বাবা এক চুমুকে পানিটা খেয়ে আয়েশ করে বসে শব্দ করে হাসলেন। দ্বিধা বুক ভরা অভিমান নিয়ে বাবার হাত জড়িয়ে কাঁধে মাথা রাখল। বাবা মেয়েতে মিলে গল্প জুড়ে দিল। এ কথা সে কথা থেকে দ্বিধার বাবা বলল, ও বাড়ির সবাই কেমন? অনেক ভালো। শুধু আমি খারাপ। কেন? কে বলেছে এ কথা? আমি মেয়ে বেস্ট। তাহলে এত তাড়াতাড়ি বিয়ে দিলে কেন? আমি কি বোঝা হয়ে গেছিলাম তোমাদের কাছে? দ্বিধার বাবা দ্বিধার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সব সময় মনে রাখবি, বাবা মা যা করে সব সন্তানের ভালোর জন্যই। আর আমি জানি স্বাধীন ছেলেটা ভালো। সব জেনে শুনে আমি তোকে ওখানে বিয়ে দিয়েছি। স্বাধীন স্বচ্ছ বড় ভাই, এটাও জানো আমরা এক বাড়িতেই থাকি। আমার ভয় হয়। দূর পাগলি।
শোন কথা, তুই যত ওর থেকে পালাতে চাইবি ও তত তোকে খোঁজে বের করতে চাইবে। ওর চেয়ে তুই ওর সামনে আছিস, আর তুই ওর বড় ভাইয়ের বউ, তোর ক্ষতি করার কথা ওর মাথাতে আনলে স্বাধীন কি ছেড়ে দিবে নাকি? তার মানে তুমি আমার সেফটির জন্য আমার বিয়ে দিয়েছ? বলতে পারিস। কিন্তু তোমাদের যদি ক্ষতি করে দেয়? ওর তো শুধু এই বাড়ির ওপরে নজর, এই বাড়ির মানুষগুলোর ওপরে না। তুই ছিলি, তোকে গুটি বানিয়েছিল, কিন্তু তুই এখন সেফ আছিস, এটাই অনেক। তাই বলে তুমি। আর কিছু হবে না, দেখিস তোর বিয়ের পর থেকে স্বচ্ছ একদিন ও এই বাড়িতে আছিনি। আর স্বাধীন ও সবটা জানে, এত ভয় পাওয়ার কিছু নেই। কথা শেষ হতেই স্বাধীন উপর থেকে নিচে নেমে আসলো। দিধার বাবার সামনের সোফাটায় বসল। দিধা বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে গেল। অন্ধকার রুমটায় গুমোট ভাব, গরমে দম বন্ধ কর অবস্থা রুমেটায়, শুধু নিঃশ্বাস আর উম করে ছাড়া পাওয়ার আকুতি। মৃধার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অন্ধকারে আবছা আলোয় দেখা গেল মৃধা ছাড়াও আরো অনেক মেয়ে হাতপামুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। মৃধার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। মৃধার বুঝতে অসুবিধা হলো না এটা ট্রাপে পড়েছেন। মৃধা দড়িগুলোর সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি করল, কিন্তু কোনো লাভ হলো না, উল্টো হাত পায়ে দড়ির ঘোষণে ছিলে গেল। ক্লান্ত হয়ে থেমে গিয়ে হু হু করে কেঁদে উঠল। চারিদিকের মেয়েগুলোর অঝোর ধারায় কাঁদছে। মৃধা দৃষ্টি শূন্যে মিলিয়ে মনে মনে চাইল, কেউ আসুক, আমাকে সহ সব মেয়েকে রক্ষা করুন। মৃধার চোখের সামনে মা, ভাই, বোনের মুখ ভেসে উঠল। আজই বোধ হয় জীবনের শেষ দিন। স্প্রে করার শব্দ আসলো। কিছু সুবাস নাকে আসতেই চোখ ঘোলাটে হয়ে আসলো। লাইট জ্বলে উঠল। মৃধা ঝাপসা চোখে পরিচিত হয়েও অপরিচিত মুখটার অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখতে পেল। মৃধা অবাক হওয়ার সুযোগ পেল না। তার আগেই জ্ঞান হারালো। এন্দবদ বাড়িতে এসে হইচই বাঁধিয়ে দিল। দিধা এন্দবদের ঝগড়া লেগে গেল। ঝগড়া থামাতে ওদের মা খুন্তি নিয়ে মারতে আসলেই ওরা ছুটে এদিক ওদিক চলে গেল। ওদের বাচ্চামো দেখে দিধার বাবা, স্বাধীন, স্বপ্না হাসল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এন্দবদ, স্বাধীন, স্বপ্না লুডু খেলতে বসল। দিধা বসে রইল, ও খেলবে না বলে দিয়েছে। দিধার বাবা রুমে চলে গেলেন। দিধা মাও কাজ গুছিয়ে চলে গেলে। আপু জানে হেরে যাবে, তাই আগে থেকে না খেলে হেরে বসে আছে। এন্দবদ, তুই কিন্তু আমার কাছে মার খাবি। তাহলে খেলছো না কেন? আমরা চারজন আছি, জোড়ায় জোড়ায় খেলি। আচ্ছা যা, খেলবো। ওরা খেলা শুরু করল। গার্লস ভার্সেস বয়েজ টিম। সবার প্রথমে দিধার ছক্কা পড়ল। এন্দবদ বলল, যার আগে 6 পড়ে সে হেরে যায়। দিধা ভাব নিয়ে বলল, দেখা যাবে। খেলা জমে উঠল। কাটাকুটি, এদল ওদলকে কাটছে। কে জিতবে বোঝা যাচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াই। বয়েজ এককে একে গুটি ঘরে তুলে ফেলছে। গার্লসরা 3 গুটিতে হেরে গেল। দিধা এন্দবদের আবারও ঝগড়া লাগল। ঝগড়ার মূল টপিক, ওরা কেইল করে জিতেছে। দিধা এন্দবদের ঝগড়াঝাটি মধ্যেই বোঝা যায় ওদের নামটা সার্থক হয়েছে। প্রেমারা 14। তাসনিমতামান্না। স্বচ্ছ দৌড়ে মৃধার পাশে গিয়ে মৃধার মাথা কোলে নিয়ে মুখে হালকা করে থাপ্পড় দিয়ে ডাকতে লাগল, মৃধা, মৃধা, শুনছেন? মৃধা উঠল না। স্বচ্ছ রেগে উঠে গিয়ে জিতুকে ঘুষি মারল। এই তুই কাকে তুলে এনেছিস তুই জানিস? জিতু ভয় পেয়ে তুতলিয়ে বলল, সরি বসো, আপনি 50টা মেয়ে আনতে বলেছে, আমি এনেছে, কিন্তু আমি কিভাবে জানবো এই মেয়েকে? এই মেয়ে কাকে বলছিস তুই? ম্যাডাম বল। স্বচ্ছ রাগে হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে পড়ল। কি বলছে কি করছে কিছু খেয়াল নেই। জিতুও চমকে গেল। স্বচ্ছ জিতুর কলোয়ার ছেড়ে দিল। জিতু অবাক হয়ে প্রশ্ন করল, ম্যাডাম কে বসো? স্বচ্ছ কিছু না ভেবেই বলে দিল, আমার বউ। কথাটা বলে স্বচ্ছ নিজেই চমকে গেল। নিজের খেয়াল হলো কি বলল এটা। স্বচ্ছ গম্ভীর মুখে মৃধাকে কোলে করে গাড়িতে তার নিজস্ব বাসায় আনল, যেখানে স্বচ্ছ ছাড়া কেউ থাকে না। মৃধাকে বিছানায় শুয়ে দিয়ে মৃধার ক্লান্ত মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ, অতঃপর উঠে গিয়ে মৃধার হাতে পায়ে ওয়েন্টমেন্ট লাগিয়ে দিল। তারপর নিজে ফ্রেশ হয়ে মৃধার জন্য নিজের হাতে স্যুপ বানালো। মৃধার মুখে পানি ছিটালো। মৃধা পিটপিট করে চোখ খুলে স্বচ্ছকে দেখে তড়িঘড়ি করে উঠে বসল। চারিদিকে দেখল অন্য অচেনা জায়গায় সে। মৃধা স্বচ্ছকে দেখে বেড থেকে নেমে দাঁড়িয়ে বলল, একদম কাছে আসার চেষ্টা করবেন না।
স্বচ্ছ শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স। ভালো করে দেখ আমি স্বচ্ছ। আপনিও ওদের মতো খারাপ লোক তাই না? আমি ওদের মতো হলে তোমাকে আমি ওখানে ফেলে আসতাম, এখানে আনতাম না। মৃধা কিছুটা শান্ত হয়ে বলল, ও মেয়েগুলো কোথায়? ওরা ওদের বাসায় গিয়েছে। হ্যাঁ তুমি টেনশন করো না, খেয়ে নাও। আমি বাসায় যাব। হ্যাঁ যেও, খেয়ে সুস্থ হয়ে নাও, তারপর যেন। আর এখন এমনিতেও অনেক রাত। মৃধা চমকে উঠল, চমকানো গলায় বলল, এখন মানে? আম্মু, ভাইয়া, আপু নিশ্চয়ই অনেক টেনশন করছে। আপনার ফোনটা দিন, আমি ভাইয়া ফোন দিয়ে বলছি আমাকে নিয়ে যেতে। স্বচ্ছ বিনাবাক্য নিজের ফোনটা মৃধার কাছে দিয়ে দিল। মৃধা ফোন লাগালো, বাসায় লাগালো। জাহিদ ফোন ধরতেই মৃধা হড়বড় করে বলতে লাগল, ভাইয়া তুমি আমাকে নিয়ে যাও প্লিজ, আমার খুব ভয় করছে। তুই চিন্তা করিস না বোন, আমি এখনই আসছি। কথা শেষ করে মৃধা স্বচ্ছের কাছে ফোনটা দিয়ে বলল, আপনি ছাড়া কেউ বাসায় নাই? না। মৃধার ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। চুপচাপ বেডের এক কোণে ওড়ার কোণা শক্ত করে চেপে বসে রইল। মনের মধ্যে উল্টা পাল্টা চিন্তারা এসে হানা দিচ্ছে। স্বচ্ছ গম্ভীর কণ্ঠে বলল, ভয় পাচ্ছ কেন? মৃধা উত্তর দিল না। কোনা চোখে স্বচ্ছকে দেখল। স্বচ্ছ আবারও বলল, এটা খেয়ে নাও। অনেকক্ষণ না খেয়ে আছো। না ঠিক আছি। খেয়ে নাও, তারপর তোমার ভাইয়া আসলে যেও। আমার খেতে ইচ্ছে হচ্ছে না। স্বচ্ছ আর কিছু বলল না। মৃধার মাথায় প্রশ্ন পাখিরা উড়ৌড়ি করছে। অনেকক্ষণ উসখুস করার পর নিজের কৌতূহল দমাতে না পেরে মৃধা বলল, একটা প্রশ্ন করতে পারি? স্বচ্ছ ফোনে কিছু একটা করছিল। ছোট করে উত্তর দিল, হুম। আপনি কি পুলিশ বা সিআইডি টাইপ কিছু? স্বচ্ছ এবার চোখ ছোট ছোট করে বলল, হঠাৎ এমন মনে হওয়ার কারণ? না মানে তাহলে ওখানে কিভাবে পৌঁছালেন? স্বচ্ছ ঘাবড়ে গেল, এবার কি উত্তর দিবে? কিছু বলার আগে স্বচ্ছের ফোন বেজে উঠল। স্বচ্ছ বলল, তোমার ভাইয়া ফোন দিয়েছে। মৃধা ফোন কানে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও ভাইয়া, আমি এখনই আসছি। ফোন কেটে মৃধা স্বচ্ছকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে হয়তো আমার মরা ছাড়া কোনো উপায় থাকতো না। স্বচ্ছ মৃধার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, হিসস, একদম মরার কথা বলবে না। তোমার সবসময় রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। মৃধা চমকালো। স্বচ্ছ অপ্রস্তুত হয়ে গেল। মৃধা বলল, মানে? কিছু না। তোমার ভাইয়া দাঁড়িয়ে আছে। হ্যাঁ যাচ্ছি, আপনাকে আর কষ্ট করে আসা লাগবে না, আমি যেতে পারবো। স্বচ্ছ কিছু বলল না। মৃধার সাথে গেল। মৃধার নিষেধাজ্ঞা শুনল না। নিচে এসে জাহিদকে দেখে স্বচ্ছ অবাক হয়। মৃধা গিয়ে জাহিদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। জাহিদ ও স্বচ্ছকে দেখে অবাক হয়। জাহিদ মৃধার কান্না থামিয়ে বলল, এই ছেলে তোর কোনো ক্ষতি করেছে বোন, শুধু বল আমাকে। না না ভাইয়া, কি বলছো? উনি তো আমাকে আরো বাঁচিয়েছে, না হলে আমি যে এখন কোথায় থাকতাম। জাহিদের ভ্রু কুঁচকে গেল, বলল, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ ভাইয়া। জাহিদ স্বচ্ছর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, থ্যাংক ইউ মিস্টার স্বচ্ছ। মৃধা অবাক হয়ে বলল, ভাইয়া তুমি ওনাকে চেনো? হুম। গাড়িতে উঠে বসো। মৃধা কোনো কথা না বলে মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসল। জাহিদ স্বচ্ছের মুখোমুখি দাঁড়িয়ে বলল, জানি না আপনি কেন আমার বোনকে বাঁচালেন। যদি আপনার কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে তাহলে নেক্সট বার আপনাকে আমি ছাড়ব না। স্বচ্ছ চমৎকার করে হাসল। গাড়িতে বসা মৃধার দিকে তাকালো, মৃধারও তাকিয়েছিল। স্বচ্ছ তাকাতেই দুজনের চোখাচোখি হলো। মৃধা গাড়িতে বসে সে হাসি দেখল। গাড়িতে যেতে যেতে জাহিদ বলল, শোন, যাকে তাকে বিশ্বাস করবি না, আর ও স্বচ্ছকে তো মোটে নয়। কেন ভাইয়া, উনি তো ভালো মানুষ, যেটা দেখায় সেটা সে নয়। আড়ালে ভয়ঙ্কর ছদ্মবেশ থাকে। উনি কি করে ভাইয়া? ওসব জেনে তোর কাজ নাই, তোকে যেটা বলা হয়েছে সেটা করবি। মৃধা বাসায় এসে বাচ্চাদের মতো মায়ের কোলে গুটিসুটি মেরে আছে। যতই ও সাহস দেখাক না কেন, মনে মনে যে ফুটবল, খুব ফুটবল, এই দুর্বলতা কাউকে দেখাতে চাই না। মৃধার মা আহাজারি করতে লাগল। মেয়েটার ওপর একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে। সেদিন এক্সিডেন্ট করে বাসায় আসলো, আবার আজ দেখ কি হয়ে গেল। কার দৃষ্টি পড়ল আমাদের ওপর। আহ মা, কি সব আজেবাজে কথা বলে যাচ্ছ? যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে।
তুই যাই বলিস জাহিদ, আমি মৃধাকে নিয়ে হুজুরের কাছে যাব। জাহিদ বিরক্ত হয়ে বলল, যেমন চাই করো, আমাকে এর মধ্যে টানবে না। মৃধার মন কান কোনোটা এদিকে নেই। মৃধা তার ভাইয়ের কথার মর্মার্থ বোঝার চেষ্টা করছে। স্বচ্ছ মানবটাকে মৃধার সন্দেহজনক লাগে। দ্বিধার বিয়ের রিসিপশনের দিন থেকেই প্রেমারা 15 তাসনিমতামান্না। দ্বিধা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছে কয়দিন হলো মাত্র। কলেজে যাওয়া হয়নি আর। ফ্রেন্ডদের কাছে ফোন দিয়েও তাদের খোঁজ নেওয়া সময় বা মেজাজ কাজ করছিল না। বাসা থেকে এসে মন খারাপ হচ্ছিল, স্বাধীন বললেছে কয়েকদিন পর আবার নিয়ে যাবে, তাতেও দ্বিধার মন খারাপ কমেনি। সন্ধ্যায় নিচে এসে দেখল স্বপ্না সোফায় বসে মুচকি মুচকি হাসছে। দ্বিধা বোকা বোকা চোখে সোনার পাশে গিয়ে বসলেও স্বপ্না তখনও নিজের দুনিয়ার রং নিয়ে ব্যস্ত। দ্বিধা মুখ টিপে হেসে বলল, কি হয়েছে স্বপ্না, এভাবে ব্লাস করছো কেন? কারোর প্রেমে পড়লে নাকি? স্বপ্না এতটাই চমকালো যে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভয়ার্ত চোখে দ্বিধার দিকে তাকিয়ে রইল। দ্বিধা শব্দ করে হেসে লুটোপুটি খেতে লাগল। স্বপ্না মুখটা স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে বলল, কি বলো ভাবি এসব? হুম হুম, একটু একটু বুঝতে পারছি, তা কাহিনী বলো শুনি, কিভাবে কি হলো? স্বপ্না লজ্জা পেল আবার ভয়ও পেল, ভয়ার্ত কণ্ঠে বলল, আগে বলল ভাইয়া বা আম্মুকে কিছু বলবে না। দ্বিধা স্বপ্নাকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, কাউকে কিছু বলবো না। স্বপ্না মনে জোর পেল, দ্বিধার গাল টিপে দিয়ে বলল, এই তো আমার সুইট ভাবি। আচ্ছা হয়েছে, এবার বলো কাহিনী কি? কাহিনী তো প্রেম প্রেম। কিভাবে কি হলো? ছেলের ব্যাপারে খোঁজ নিয়েছো তো? ছেলে ভালো? হ্যাঁ, পুলিশ নতুন জয়েন্ট হয়েছে। কিন্তু একটাই সমস্যা। মানে ও না আমার থেকে একটু বেশিই বড়, 9 বছরের। মাত্র 9 বড় মানা যায়, প্রবলেম হয় না। আমি না ওকে খুব ভালোবাসি, যদি কেউ না মানে? তো কি হয়েছে, মানাবা, চেষ্টা চালিয়ে যাবা, আর আমি তো আছি। আর এত কিছুর পরও যদি না মানে তাহলে পালিয়ে যাবা, ছোট ছোট পুচকু আনলে মেনে নিবে। দুজনে উচ্চ স্বরে হেসে উঠল। ফোনের শব্দে হাসির ব্যাঘাত ঘটল। দ্বিধা ফোন নিয়ে ওপরে চলে গেল। মৃধা ফোন দিয়েছে। কেমন আছিস? আছি। তুই? আছি মানে কি মৃধা? আছি মানে আমি কি বুঝবো কোথায় আছিস? বাসায় আছি। মৃধার এমন খাপছাড়া কথা শুনে দ্বিধার ভ্রু কুঁচকে গেল, বলল, কি হয়েছে তোর? কথার মাঝে কোনো ফিলিংস নাই, তোর কেমন নির্জীব লাগতেছে। মন খারাপ? ওসব বাদ দে। আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে, সত্যি করে বলবি। কি প্রশ্ন বল? তোকে যে জোর করে রিলেশন করতে বাধ্য করছিল, মানে তোদের বাসা যে দখলে নিয়ে চাইছিল, সেই লোকটার নাম স্বচ্ছ আর তোর দেবরের নামও স্বচ্ছ। দুইটা মানুষ কি এক? দ্বিধা অবাক হয়ে বলল, তুই হঠাৎ এসব? দ্বিধাকে মাঝপথে থামিয়ে মৃধা বলল, আগে আমি যেটা জানতে চাইছি সেটার অ্যান্সার দে, তারপর আমি আস্তে আস্তে সবটা বলছি। দ্বিধা চুপ থেকে বলল, হ্যাঁ ওটাই স্বচ্ছ। মৃধার নিঃশ্বাসের শব্দ শোনা গেল। খট করে ফোন কেটে দিল। দ্বিধা ফ্যাল ফ্যাল করে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃধার ফোনে আবার ফোন লাগালো। মৃধা ফোন ধরতেই দ্বিধা বলল, কি হয়েছে, এভাবে ফোন কেটে দিলি কেন? মৃধা জোরে দীর্ঘ শ্বাস ছাড়ল। দ্বিধা সন্দিহান কণ্ঠে বলল, সত্যি করে বলতো কি হয়েছে, তোকে তো আমার সুবিধার লাগছে না। আর ওসবই বা কেন শুনছিস? কি হয়েছে? মৃধা সেদিন কলেজ থেকে ফেরা থেকে একটার পর একটা অ্যাক্সিডেন্টে সব বলল দ্বিধাকে। দ্বিধা সব শুনে অবাকের শীর্ষে চলে গেছে। তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? ও শয়তানটা তোর কোনো ক্ষতি করেনি তো? হাইপার হোস না, আমি একদম ঠিক আছি। উনি যেভাবে আমার সাথে বিহেভিয়ার করে, আমি ওনাকে যথেষ্ট ভালো মানুষ মনে করেছিলাম, আর স্বাধীন ভাইয়ার ভাই ভেবে আমি মনে করেছি উনিও স্বাধীন ভাইয়ার মতোই ভালো। স্বচ্ছ এমন কেন? স্বাধীন স্বচ্ছ সৎ ভাই। ও আট। হ্যাঁ, আমিও জানতাম না, স্বাধীনের আম্মু বলছে। স্বাধীনের বাবা, উনি স্বাধীনের আম্মুকে লুকিয়ে বিয়ে করেন আর তারই সন্তান স্বচ্ছ। স্বাধীনের কয়েক মাসের ছোট স্বচ্ছ। স্বচ্ছকে জন্ম দেওয়ার সময়ই স্বচ্ছের মা মারা যায়, আর স্বাধীনের বাবা স্বচ্ছকে এ বাড়িতে আনলেও উনি স্বচ্ছ দেখতে পারতেন না। স্বচ্ছ বড় হয় কাজের লোকের কাছে, যত বড় হতে থাকে একাকিত্বে খারাপ হয়ে গেছে, শাসন করার কেউ নেই কিনা। স্বাধীন বুঝতে শেখার পর থেকে বাবাকে এসব কারণে ঘৃণা করে, স্বচ্ছে ভালো পথে আনার চেষ্টা করলেও স্বচ্ছ কখনো স্বাধীনকে পাত্তা দেয়নি, উল্টো ক্ষতি করে গেছে।
আমাদের বিয়ে পর সংসারটাও ভাঙ্গার চেষ্টা করে, উল্টো পাল্টা কথা বলছিল, কিন্তু স্বাধীন আগে থেকে সবটা জানতো। মৃধার চোখ দিয়ে পানি পড়ল। মানুষটার জন্য বড্ড মায়া হলো। ছোট থেকে কেউ ভালোবাসেনি, কারোর ভালোবাসা পায়নি। মানুষ কষ্ট না পেলে খারাপ হয় না, সাথে সঙ্গ দোষ তো আছেই। দ্বিধা মৃধার নাক টানার শব্দে বুঝল মৃধা কাঁদছে। দ্বিধা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা সত্যি কথা বলবি? বল, তুই কি স্বচ্ছকে ভালোবেসে ফেলেছিস? মৃধা অবাক হয়ে কাঁদা বন্ধ হয়ে গেল, চমকানো গলায় বলল, কি বলছিস এসব? পাগল হয়ে গেছিস নাকি? আমি কেন ওনাকে ভালোবাসবো? ভালোই যখন বাসিস না, তাহলে কাঁদছিস কেন? কষ্ট হচ্ছে, মায়া হচ্ছিল। আমার কথাগুলো ভেবে দেখিস। কোন কথা? ভালোলাগা বসন্ত বাতাসের মতো বয়ে আসে, কখন কিভাবে হয়ে যায় বুঝতে পারবি না। মানছি স্বচ্ছ খারাপ কাজ করে ওরও, কিন্তু একটা ভালোবাসার মন আছে, তুই চাইলেই স্বচ্ছকে ভালোবেসে স্বচ্ছের হৃদয়ের আধার ঘুচিয়ে আলো দেখাতে পারিস। মৃধা চুপচাপ শুনল, প্রতিউত্তর করল না। দ্বিধা থেমে আবার বলল, আর তুই যেগুলো বললি স্বচ্ছ, আমার জানা মতে স্বচ্ছ কখনো কারোর প্রতি এত হেল্পফুল, কেয়ারিং নয়। শুধু তোর প্রতি, মানে ও তোকে ভালোবেসে ফেলেছে। না হলে ও তোকেই বা কেন ছেড়ে দিবে? আমার ওপরে প্রতিশোধ নেয়ার জন্য হলেও তোকে আটকে রাখতে পারত, কিন্তু ও এটা করেনি। মৃধা কিছু বলল না। দ্বিধা ফোন কেটে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিছু ভালো লাগছে না ওর। কি ঘটতে চলছে বা কি ঘটছে এসব বুঝতে বেগ পেতে হচ্ছে খুব। স্বাধীন বাসায় এসে দ্বিধাকে শুয়ে থাকতে দেখে মাথায় হাত দিয়ে দেখল জ্বর এসেছে কিনা। দ্বিধা তখনই চোখ খুলল। এভাবে সন্ধ্যা বেলা শুয়ে আছেন কেন? শরীর খারাপ নাকি? না, এমনি শুয়েছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? করুন। আপনি আমাকে আপনি আপনি করেন কেন? কেন, ভালো লাগে না? না, তেমনটা নয়, তবে কেমন লাগে? নিজেকে অনেক বড় মনে হয়। স্বাধীন হেসে বলল, আমি আপনাকে সম্মান করি। আর যে দিন থেকে আপনি আমাকে তুমি বলে ডাকবেন, সেদিন থেকে আপনি চাইলে আমিও আপনাকে তুমি বলতে পারি। দ্বিধা লজ্জা পেল। প্রেমারাস হলো। তাসনিমতামান্না। স্বাধীন দ্বিধার লজ্জা মাখা রক্তিম মুখের দিকে তাকিয়ে বলল, আপনি কি জানেন? আপনি লজ্জা পেলে আপনার মুখের দুপাশে আর নাক লাল হয়ে যায়। ইচ্ছে হয় চুমু খেতে। দ্বিধার লজ্জায় কান গরম হয়ে গেল। আস্তে করে বলল, অসভ্য। ঠোঁটকাটা। অসভ্য? ঠোঁটকাটা রূপটা শুধু বউয়ের জন্য। আপনি পাজি হয়ে যাচ্ছেন। স্বাধীন হেসে বলল, সেটাও বউয়ের জন্য? সেটা বউয়ের জন্য কেন? আমি আপনার কি করলাম? আপনি তো আমার মন চুরি করে রেখেছেন। কাজে মন বসতে চাই না। দ্বিধা সন্দিহান কণ্ঠে দুহাত কোমরে রেখে বলল, কি হয়েছে বলুন তো? আজীব বিহেভ করছেন কেন? কিছু আজেবাজে খেয়ে এসেছেন নাকি? স্বাধীন শব্দ করে হাসল, বলল, আজ কেমন প্রেম প্রেম পাচ্ছে। ইস, থাকেন, আপনি ফ্রেশ হয়ে নেন। দ্বিধা এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। এমনিতেই এখানে থাকলে স্বাধীনের এমন লজ্জাজনক কথা শুনলে কখনো বেহুশ হয়ে যায়। রাতে খাবার টেবিলে সকলে থাকলেও স্বচ্ছ বেশি একটা সকলের সাথে বসে খায় না। আজ স্বচ্ছ নেই দেখে স্বাধীনের বাবা বলল, এসব ওকালতি করে কি পাও? আমার ব্যবসায় তো বসতে পারো নাকি? স্বচ্ছ আছে। ওকে তো কিছু করতে দেখি না, দায়িত্বটা ওকে দিন। হুঙ্কার দিয়ে উঠে বললেন, আমার ব্যবসাটা আমি লাটে উঠাতে চাইছি না। এখানে ব্যবসা লাটে উঠানোর কিছু পেলাম না আমি। তোমাকে কাজটা দিতে চেয়েছি, তুমি করলে করবে, না হলে থাক, দরকার নাই। আমি স্বচ্ছকে যত দূর জানি, স্বচ্ছকে যে দায়িত্ব দেওয়া স্বচ্ছ সেটা সততার সঙ্গে ফুলফিল করে, কাজে এতটুকু পরিমাণ ফাঁক রাখে না। আর আমার দিয়ে ওসব ব্যবসা হবে না, তাই আমার আশা ছেড়ে দেন। স্বাধীনের বাবা চিন্তায় পড়ে গেলেন। বয়স হচ্ছে তার, ছেলেদের ওপরে দায়িত্ব দিয়ে নিজে হালকা হতে চাই, কিন্তু সেটা আর হচ্ছে কই? ছোট ছেলেকে তিনি ভরসা করতে পারছেন না। তবুও এটা নিয়ে ভাবা উচিত। তারও একটা অধিকার আছে। সেও তো এবারই ছেলে, তার সন্তান, তার রক্ত বইছে, অস্বীকার করবে কিভাবে? রুমে এসে ঘুমানোর জন্য বেড ঠিক করতে করতে দ্বিধা বলল, আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু কথা ছিল। স্বাধীন ল্যাপটপ রেখে আর মোড়া খেয়ে বলল, বলুন মহারানী, কি বলতে চান? সিরিয়াস ইস্যু, হেয়ালি করবেন না প্লিজ। কাকে নিয়ে? স্বচ্ছকে নিয়ে। কেন, ও আবার কি করল? আপনি জানেন না স্বচ্ছ বেআইনি কাজের সাথে যুক্ত?
স্বাধীন স্বাভাবিক কণ্ঠে বলল জানি। তাহলে এখনো কিভাবে শান্ত হয়ে বসে আছে? কিছু করুন, এটা বাড়াবাড়ি রকমের হয়ে গেছে। কি করব বলুন, কম চেষ্টা করিনি তবুও স্বচ্ছ আমার একটা কথাও শুনিনি। রাতে মেয়ে নেশাদ্রব্য ওর একাকিত্ব জীবনের সঙ্গী হয়ে গেছে। ও নিজ থেকে না চাইলে আমি মনে হয় না কিছু করতে পারবো। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। সেই দিক পানে উদাসীন ক্লান্ত চাউনিতে তাকিয়ে আছে স্বচ্ছ। মনটা তার বড় অশান্ত হয়ে আছে, কোনো কিছুতে ঠিক মতো মন দিতে পারে না। বারে বারে মৃধার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। চোখটা বড্ড তৃষ্ণাতক, মৃধাকে এক পলক দেখার নেশায় যেন পাগল। প্রায় দুদিন ধরে কলেজের সামনে গিয়েছে তবুও মৃধার দেখা মেলেনি। নিজের মনের ব্যাকুলতা বেশ করে টের পাচ্ছে। আর এসবের কারণও বুকে ডিপ ডিপ করে বাজচ্ছে। শেষে স্বচ্ছ ও কোনো মেয়ের প্রেমে পড়ল। স্বচ্ছ হাসল। তার মনের ব্যাকুলতা তার প্রিয়সীকে জানান দিতে হবে খুব শীঘ্রই। মৃধা আজ কয়েকদিন পর ইউনিভার্সিটিতে আসলো। সেদিনের ঘটনার পর মৃধার মা জাহিদ আসতে বারণ করছিল। কারণ মূলত তারা ভয়ে ছিল আবার না কিছু ঘটে বসে। কিন্তু কয়দিন নিজেকে বাড়ি বন্দী করে রাখবে মৃধার? এভাবে তার দম বন্ধ হয়ে আসে, মাথায় সবটা এলোমেলো হয়ে যায়। কোনো একটা কারণে দমবন্ধ করা কষ্ট হয়। দমবন্ধ করা কান্না পাই। এত কষ্ট হওয়া কারণ কি? এতগুলো বছর মৃধার কারোর ওপরে ফিলিংস আসেনি। হুট করে এক অচেনা ছেলে এসে মন চুরি করার মতো একটা অপরাধমূলক কাজ করল। এর জন্য তার শাস্তি পাওয়া উচিত, কঠিন শাস্তি। কিন্তু তার মনে যে ভীষণ কষ্ট, অভিমান, অভিযোগ, একাকিত্ব। তার ভিতরটা যে অপরাধে কলুষিত হয়ে গেছে। কালো আঁধারে ভালো মানুষটা হারিয়ে গেলে। এতদিন পর ফ্রেন্ডদের কাছে এসে মনটা ভালো হয়ে গেছে কিছুটা, তবুও ক্ষণে ক্ষণে স্বচ্ছের ভাবনায় ডুবে যাচ্ছে। বিথি বলল, কি হয়েছে তোর, এমন অন্যমনস্ক হয়ে আছিস কেন? মৃধা চমকে উঠে বলল, কই আছি আমি, বল শুনছি। না তুই শুনছিস না, আমরা সবাই সেটা দেখতে এবং বুঝতে পারছি। হ্যাঁ সেটাই, কি হয়ে সেটা বল। মৃধা পাশ কাটানো হয়ে বলল, দূর, আমার আবার কি হবে বলতো? ওসব বাদ দিয়ে চল, আমার ক্ষুধা লাগছে, কিছু খেয়ে আছি। কেউ না জানলেও দ্বিধা বেশ করে, মৃধার মনের অবস্থা বুঝতে পারছে। কলেজ শেষ করে মৃধা বাসায় রওনা দেওয়ার জন্য রিকশা খুঁজছিল, কোথা থেকে স্বচ্ছ এসে মৃধাকে ডাক দিল। মৃধা চমকালো, স্বচ্ছ কাছে এসে বলল, মৃধা তোমার সাথে কিছু কথা ছিল। মৃধা নিজেকে শক্ত রাখার চেষ্টা করল। কঠিন কণ্ঠে বলল, আপনাকে না বলেছি তুমি তুমি না করতে, আপনি বলুন। স্বচ্ছ হাসল, চমৎকার হাসি। মৃধা হাসিটা দেখল স্বচ্ছ সচরাচর হাসে না, খুবই কম হাসে। আর তার এই মায়া ভাড়া হাসিতে কত মেয়ে ঘায়েল হয় সেটা কি স্বচ্ছ জানে? এই যেমন এখন মৃধা ঘায়েল হল। স্বচ্ছের কথায় মৃধার ঘোর কাটল। স্বচ্ছ বলল, আপনার সাথে আমার স্পেশাল কথা আছে। মৃধা ভ্রু কুঁচকে গেল, বলল, আমার সাথে আপনার আবার কি স্পেশাল কথা থাকতে পারে? থাকতে পারে না? অবশ্যই না। আপনাকে ঠিকভাবে চিনিও না। স্বচ্ছের একটু মন খারাপ হলো। বলল, আস্তে আস্তে আমাকে জেনে যাবেন। এত তাড়া কিসের? বাকিটা জীবন তো পড়েই আছে। স্বচ্ছের কথায় মৃধা রহস্যের গন্ধ পাচ্ছে। মৃধা চোখ ছোট ছোট করে বলল, কি বলছেন বলুন তো? আপনাকে আমার সন্দেহ লাগছে। বলতে চাইছি অনেক কিছু, কিন্তু বলতে পারছি না। চলুন কোথাও গিয়ে বসি। মৃধা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আমার কোথাও গিয়ে বসে কথা বলার সম্পর্ক নয়। তাই যা বলার এখানেই বলুন। স্পেশাল কথা তো স্পেশাল ভাবে বলতে হয়, এভাবে রাস্তায় রোদে পুড়ে বলা যায় নাকি? বললেই বলা যায়। তাই ঝটপট বলে ফেলুন, আমার তাড়া আছে। স্বচ্ছ কথাটা বলতে কিছুটা সময় নিল। মৃধা তাড়া দিতে লাগল। ও জোরে সরে শ্বাস ছেড়ে বলল, আপনি কি আমার আধার জীবনের এক ফালি ভালোবাসার আলো হবেন, যা দিয়ে আমার চারিপাশ আলোয় আলোকিত করে রাখবেন? আমার পথ চলার সঙ্গী হবেন? আমি আপনাকে চাই, খুব করে চাই। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না দেখলে আমার দমবন্ধ হয়ে আছে, ভীষণ কষ্ট হয়। প্রেমারা 17 শেষ পর্ব। তাসনিমতামান্না। আপনি কি আমার আধার জীবনের এক ফালি ভালোবাসার আলো হবেন, যা দিয়ে আমার চারিপাশ আলোয় আলোকিত করে রাখবেন? আমার পথ চলার সঙ্গী হবেন? আমি আপনাকে চাই, খুব করে চাই। আমি আপনাকে ভালোবাসি। আপনাকে না দেখলে আমার দমবন্ধ হয়ে আছে, ভীষণ কষ্ট হয়।
মৃধা বিস্ময় চুপসে গেছে। তার কি উত্তর দেওয়া উচিত সেটা সে বুঝে উঠতে পারছে না। কাল দ্বিধা কথা বিশ্বাস করেনি, কিন্তু আজ স্বচ্ছ যে এভাবে প্রপোজ করবে মৃধার সেটা কল্পনার বাহিরে ছিল। মৃধার শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। স্বচ্ছের জায়গায় অন্য কেউ হলে হয়তো মৃধা এতক্ষণে তার দফা রফা করে ফেলত। স্বচ্ছকে এমন কিছু করতে বা বলতে পারছে না কেন? স্বচ্ছ কি তার অনুভূতি? মৃধাকে চুপ থাকতে দেখে স্বচ্ছ বলল, কিছু তো বলো। আমি তোমার মুখ থেকে কিছু শোনার অধীর অপেক্ষায় আছি। মৃধা এতক্ষণে মুখ খুলল। এটা কখনো হওয়ার নয়। মৃধা দাঁড়ালো না আর দ্রুত পায়ে রিকশায় উঠে বসে চলে গেল। মৃধার বড্ড কষ্ট হচ্ছে বুকের মধ্যে, আর একটু সময় থাকলে বোধ হয় কেঁদে দিত। স্বচ্ছ কাঠ ফাটা রোদে ঠাই দাঁড়িয়ে রোদে পড়ল। শরীরের থেকে মনটা যে তার বড্ড পুড়ছে। যে ছেলের জন্য মেয়েরা শরীর বিলিয়ে দেয় তাকে কিনা একটা মেয়ে রিজেক্ট করে চলে গেল। তার ভালোবাসা ফিরেও দেখল না। স্বচ্ছের বড্ড জিদ হলো, মনে মনে বলল, আমি পৃথিবীর সর্বোচ্চ খারাপ মানুষটা হব। তুমি আমার না হলে কাউকে হতে দিব না, মনে রেখো। মৃধা শুধু স্বচ্ছের। তার জন্য যা করতে হয় তার সবটা আমি করব। দ্বিধা আজকাল স্বাধীনের বুকে ছাড়া ঘুম হয় না। স্বাধীনের বুকের মধ্যিখানে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমাই। প্রথম প্রথম ঘুমের ভান ধরে বুকে মাথা রাখত স্বাধীন, ব্যাপারটা ধরতে পেরে দ্বিধাকে পচিয়ে রাখছিল না। দ্বিধা রেগে তারপরের দিন আর স্বাধীনের বুকে মাথা রাখেনি। স্বাধীন জোর করে দ্বিধাকে বুকে টেনে বলেছিল, সমস্ত আমিটাই আপনার। তাহলে এমন ভাব দেখালেন কেন? ভাব কেমন করে দেখায়? আপনার মতো ঘুমিয়ে? আমি কিন্তু চলে যাব। স্বাধীন কিছু না বলে দ্বিধাকে নিজের সাথে মিশিয়ে নিয়েছিল ভালোবাসার চাদরে। রাত গভীর, চারিদিকে নিকষ কালো রঙের ঘুটঘুটে অন্ধকারে শেয়াল কুকুরের ডাক ভেসে আসছে। মানুষজন ঘুমে বিভোর হয়ে আছে। স্বাধীন দ্বিধা ঘুমে বিভোর। এই মধ্যরাতে হঠাৎ স্বাধীন ফোন বেজে উঠল। স্বাধীন সহ দ্বিধার ঘুম ভেঙে গেল। স্বাধীন ফোন হাতে নিয়ে দেখল আননোন নম্বর। ঘুম ঘুম চোখে ফোন কানে দিতেই ঘুম কর্পূরের মতো উড়ে গেল। তড়িঘড়ি করে উঠে বসে বলল, কোন হসপিটালে? হসপিটালের কথা কানে আসতেই দ্বিধার মনে ভয় ঢুকে গেল। স্বাধীন ফোন রেখে থম মেরে বসে আছে। দ্বিধা অধৈর্য হয়ে বলল, কার কি হয়েছে? কিসের হসপিটাল? বলুন আমাকে। দ্বিধা স্বচ্ছের গুলি লেগেছে। কথাটা বলে স্বাধীন দ্বিধাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগল। দ্বিধা থমকে গেল। স্বাধীনকে সান্ত্বনা দিয়ে বলল, এখন আপনি কাঁদছেন কেন? এই সময় আপনার শক্ত থাকতে হবে, ভেঙে পড়লে চলবে না। চলুন, উঠুন, স্বচ্ছের কাছে যেতে হবে। মনে বল আনুন, স্বচ্ছের কিছু হবে না। স্বাধীন উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। দ্বিধা বাসার সকলকে বিষয়টা জানালো। হসপিটালের গিয়ে মৃধাকে বসে কাঁদতে দেখে দ্বিধা অবাকে শীর্ষে পৌঁছে যায়। দৌড়ে মৃধার কাছে যায়। তুই এখানে? দ্বিধাকে দেখে মৃধা দ্বিধাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। গুলি লাগার পরে উনি আমাকে ফোন দিয়েছিল ভালোবাসি বলতে, তারপর আর কিছু শুনতে পাইনি। পরে হসপিটাল থেকে ফার্স্ট কল লিস্টে ছিলাম দেখে আমাকে ফোন দেয়। আমি এসে তোদের ফোন দিতে বলি। স্বাধীন সহ স্বাধীনের বাবা মা অবাক হয়ে তাকিয়ে আছে মৃধার দিকে। ওটি থেকে স্বচ্ছকে বের করতে দেখে স্বাধীন এগিয়ে যায় ডক্টরের কাছে। ডক্টর, স্বচ্ছের কন্ডিশন কেমন? ভয়ের কিছু নেই, হাতের বাহুতে আর পায়ে লেগেছে তো অনেক, ব্লাড লস হয়েছে। ফুটবল, উনি জ্ঞান ফিরবে কিছুক্ষণ পর। থ্যাংক ইউ ডক্টর। স্বাধীন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলল, হ্যালো, আমি স্বাধীন, স্বচ্ছের ভাই, কাইন্ডলি জানাবেন আসল ঘটনাটা কি? জাহিদ শক্ত হয়ে দাঁড়িয়েছিল। বোনের এমন বেপরোয়া ভাব কিছুতেই বিশ্বাস হচ্ছে না। মেনে নিতে কষ্ট হচ্ছে। তার বোন শেষে কিনা একটা সন্ত্রাসীকে ভালোবাসালো। স্বাধীনের কথায় ধ্যান ভাঙল, বলল, উনি বিভিন্ন বেআইনি কাজের সাথে যুক্ত। এটার জন্য উনি আজ আমাদের হাতে হাতে নাতে ধরা পড়েছে। পালাতে গিয়েছিল, তাই আমরা শ্যুট করতে বাধ্য হয়েছি। স্বাধীনের এসব শুনে বড্ড কষ্ট হচ্ছে। বলল, আপনারা ওকে অ্যারেস্ট করছেন? জি, উনি সুস্থ হলেই ওনাকে লোকাবে নিয়ে যাওয়া হবে। স্বপ্না ছুটে এসে জাহিদের কলার ধরে বলল, তুমি আমার ভাইয়াকে কেন শ্যুট করেছ? মানছি ভাইয়া অন্যায় করেছে, তাই বলে এভাবে ভাইয়াকে শ্যুট করবে? জাহিদ কাঠ হয়ে দাঁড়িয়ে থাকল। যান্ত্রিকের মতো বলল, এটা আমার ডিউটির মধ্যে পড়ে। স্বাধীন পাশে চেয়ারে বসে পড়ল।
স্বাধীন স্বপ্ন আর জাহিদের ব্যাপারে একটু হলেও জানে দ্বিধায় আজ ঘুমানোর আগে স্বাধীনকে বুঝিয়ে বলেছে। স্বাধীন প্রথম প্রথম অমত করে রাগারাগি করলেও দ্বিধা মানিয়ে নিয়েছে, তাই সেদিকে আর বিশেষ মন দিল না। স্বচ্ছের জ্ঞান ফিরলে সকলে দেখা করতে গেলেও মৃধা কাঠ হয়ে বসে রইল। মৃধাকে একা পেয়ে জাহিদ বোনের পাশে বসে বলল, আমি কিন্তু এমন সন্ত্রাসীকে আমার বোনের জীবন সঙ্গী হিসাবে চাইনি। মৃধা ছলছল চোখে তাকিয়ে রইল, ভাঙাচোরা গলায় বলল, বিশ্বাস করো ভাইয়া, আমি যে কিভাবে নিজেও জানি না ভাইয়া। স্বচ্ছের কয়েক বছর জেল হয়ে যাবে। মৃধার বুক ফেটে কান্না আসলো, বলল, ভাইয়া আমি বাসায় যাব। স্বচ্ছ আগের থেকে বেশ অনেকটাই সুস্থ, আজ স্বচ্ছকে কোর্টের রায় দেওয়া হবে। এতদিনে একটাবারের জন্য ও মৃধা দেখতে যায়নি। স্বচ্ছ চাতক পাখির মতো পথ চেয়ে থাকত। মৃধা আজ কোর্টে গেল। সকল সিদ্ধান্তের পর ঘোষণা হলো স্বচ্ছের কয়েক বছরের জেল। মৃধা আজ কাঁদল না। স্বচ্ছকে নিয়ে যাবার সময় স্বচ্ছের কাছে গিয়ে বলল, আপনার সব পাপ ধুয়ে শুদ্ধ হয়ে আসবেন, আমি আপনার জন্য আমার শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষায় থাকব। পরিশিষ্ট। আজ এতগুলো বছর স্বচ্ছ জেল থেকে বের হবে, সকলে ওর জন্য বাইরে দাঁড়িয়ে আছে। এই এতগুলো বছরে অনেক কিছু বদলে গেছে। স্বাধীন দ্বিধার ছেলেমেয়ে হয়েছে। সোনার জাহিদের সাথে বিয়ে হয়েছে, আর স্বাধীন, স্বচ্ছের বাবা প্যারালাইজ হয়ে গেছে। এত কিছুর মধ্যে মৃধা পড়াশোনা শেষ করে চাকরি করে একা একা থাকে বাসায়, তাকে বিয়ে নিয়ে চাপাচাপি করায় সে বাসা ছেড়ে দিয়েছি। ও নিজেও বুঝতে পারে না কখন, কিভাবে এতটা স্বচ্ছকে ভালোবেসে ফেলল। ও শুধু জানে ও বিশুদ্ধ পুরুষের শুদ্ধ হয়ে ফিরে আসার অপেক্ষায়। স্বচ্ছ বের হলো। আগের থেকে তার চেহারায় পরিবর্তন এসেছে। এতগুলা বছর সকলে দেখা করতে আসলেও মৃধা দেখা করতে আসেনি। কেন আসেনি, এটা ওর মন জানে। সকলে এগিয়ে গেল, স্বাধীন গিয়ে আলিঙ্গন করল, সকলে হাসি মুখে কথা বলল। এতদিন পর যেন সকলের শান্তি মিলল। স্বচ্ছ এদিক ওদিক মৃধাকে খুঁজল কিন্তু পেল না। তা দেখে দ্বিধা বলল, গেট পেরিয়ে এগিয়ে যান, যার অপেক্ষা করছেন সেও আপনার অপেক্ষায়। সকলে ওকে আশ্বাস দিল ও দুরু দুরু বুকে ছুটল সেদিকে, পানে এতগুলো দিন, মাস, বছর পর দুজন সামনাসামনি হলো। মৃধা স্বচ্ছকে দৌড়ে আসতে দেখে জমে দাঁড়িয়ে রইল। কান্নাগুলো বেইমানি করে বের হয়ে এলো। উষ্ণ আলিঙ্গনে দুজনে অশ্রু বির্জন দিল। দুজনের মধ্যে কথা হলো না, নীরবে নিভৃতে তাদের প্রণয় আদান প্রদান হলো। প্রেমরা কখনো হারিয়ে যায় না, তাদেরকে বাঁচিয়ে রাখাবার জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়, যেমনটা মৃধা করেছে। সমাপ্ত।